ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পরাধীন একটা পেশা। বাংলাদেশে যদি কেউ ব্যবসা করতে না পারে, পৃথিবীর অন্য কোথাও গিয়ে সে ব্যবসা করতে পারবে না। টাকা কখনোই কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে মাইন্ডসেট। 10 বছরে সবচেয়ে বড় অর্ডার সাইজ কত ছিল? আপনি যদি 10 লাখ টাকা দিয়ে আপনার বাসাটা আমাকে দিয়ে ইন্টেরিয়ার করান, আমি আপনাকে 20 লাখ টাকা সেভ করে দিব। আমি আসলে ইন্টেরিয়ার সেল করি না, আমি ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করতে হেল্প করি। আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারলে বাই প্রোডাক্ট আপনি মানি মেক করবেন। পৃথিবীতে সকল বিজনেসই ভালো ভাই, বাট পয়েন্ট ইজ ওই বিজনেসটা আপনার জন্য ভালো কিনা। ইউ হ্যাভ টু বি এ সলিউশন মেকার যদি তুমি ব্যবসায়ী হইতে চাও। মারুফ লিয়াকত একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, রাইটার এবং ওয়ান অফ দ্য লিডিং ইন্টেরিয়র ডিজাইন ফার্মের ওনার। একদম জিরো থেকে শুরু করে তার ইন্টেরিয়র স্টুডিও এখন কোটি টাকার ফার্ম। 10 বছরেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন এই সেক্টরে। ইন্টেরিয়র ডিজাইন তার ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস। 2022 সালে থাইল্যান্ড থেকে গ্লোবাল ইয়ুথ এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড এবং নেপাল থেকে ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন মারুফ লিয়াকত। 2 সেন্স পডকাস্টের আজকের এই এপিসোডে আমরা জানতে পেরেছি কিভাবে তিনি জব ছেড়ে একদম জিরো থেকে কোটি টাকার বিজনেস বিল্ড করেছেন। এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট নিয়ে আমরাও কিভাবে একদম জিরো থেকে শুরু করতে পারি, এই বিষয়ে তার একটি প্রপার গাইডলাইন দিয়েছেন মারুফ লিয়াকত। 2 সেন্স পডকাস্টের আজকের এপিসোডের গেস্ট মারুফ লিয়াকত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ সেট। আমাদের সেটটা কেমন লাগতেছে আপনাদের বলেন তো? নতুন একটা সেট আমরা ডিজাইন করেছি এবং এই যে ডিজাইন যে কথা বলতেছি, এই ডিজাইনের সাথে চলে আসে ইন্টেরিয়র ডিজাইন। মারুফ লিয়াকত ভাই দ্য কিং অফ ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশের, রাইট? মারুফ ভাইয়ের ব্যাপারে একটু ছোট করে বলি, উনি কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, বিজনেস ফ্যামিলিতেও বিলং করেন না, আগে চাকরিজীবী ছিলেন। চাকরি থেকেই উনি কিন্তু বিজনেসে শিফট করছেন এবং 10 বছর ধরে বিজনেসে আছেন। সো এই এপিসোডটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ উই গোনা টক অ্যাবাউট বিজনেস চ্যালেঞ্জেস, টিম কিভাবে গঠন করতে হয়, এভরিথিং। মারুফ ভাই, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। কি অবস্থা ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ নাফিস ভাই, সাজ্জাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আই ফিল ব্লেসড যে আপনাদের এই চমৎকার নতুন স্টুডিওতে আসতে পারলাম এবং এন্টারপ্রেনারশিপের জার্নির টুকিটাকি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মারুফ ভাই, আপনারা তো 10 বছর ধরে আছেন এবং আপনার সাথে আমি কথা বলতে চান যে এখন পর্যন্ত 500টারও বেশি আপনারা প্রজেক্ট করেছেন। অবশ্যই আমরা ইন ডিটেলস যাব, আপনি কিভাবে আপনি শুরু করছেন, কত টাকা দিয়ে শুরু করছেন। তার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড এই বিজনেসটার ব্যাপারে, যে আপনাদের এই 10 বছরে সবচেয়ে বড় অর্ডার সাইজ কত ছিল? আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার সাইজ 4.5 কোটি টাকার প্রজেক্ট করার সুযোগ হয়েছে ইন্টেরিয়র স্টুডিওর পক্ষ থেকে। আর সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোট অর্ডার 10 লাখ টাকা। মানে 10 লাখ টাকার নিচে কোনো আপনারা ইয়াই করেননি? 10 লাখ টাকার নিচে কোনো কাজ করার সুযোগ আমাদের এখন পর্যন্ত হয় নাই। ও মাই গড। ভাই, আপনি কত টাকাতে শুরু করেছেন সত্যি করে বলেন? আই স্টার্টেড উইথ জিরো ইনভেস্টমেন্ট। আসলে অনেকেই মনে করে বিজনেস মানে হচ্ছে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, অনেক টাকা নিয়ে নামতে হবে, বাট বিষয়টা এরকম না। এবং পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে যত বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আছে দেখবেন ম্যাক্সিমাম স্টার্টেড উইথ জিরো, লাইক মি। এবং আলহামদুলিল্লাহ, আপনার যদি প্যাশন থাকে, ডেডিকেশন থাকে এবং পার্টিকুলার কাজে স্কিল থাকে এবং আপনি যদি টিম বিল্ডিংয়ের মেকানিজমটা শিখে নিতে পারেন, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোনো ম্যাটার না। বিকজ আপনি দেখবেন যাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করে, ম্যাক্সিমাম কেসেস তারা ভালো করে না। আদার হ্যান্ড, যারা এখন জায়ান্ট কোম্পানি হয়েছে, মিলিয়ন ডলারের কোম্পানি হচ্ছে, বিলিয়ন ডলারের কোম্পানি হচ্ছে, ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে, দেখবেন ম্যাক্সিমাম স্টার্টেড উইথ জিরো। ওকে, সো দ্যাটস দ্য রিয়ালিটি। সো ওই জায়গা থেকে আমরা অনেকেই ভাবি আমি তো জব করছি, আমি তো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমার তো এত বেশি ইনভেস্টমেন্ট নাই, আমি কিভাবে জব করব, ব্যবসা শুরু করব। তো আসলে ব্যবসা শুরু করতে হলে আগে বুঝতে হবে যে আপনি আদৌ ব্যবসা করতে চান কিনা, আপনার বিজনেস মাইন্ডসেটটা আছে কিনা। আমরা অনেকেই হয় যে আমি ব্যবসা করতে চাই। কেন চাই? বিকজ আমি ফিল করি আমি 9 to 5 জব করতে পারবো না, কোনো বসের আন্ডারে কাজ করতে চাই না, এই জন্য আমি ব্যবসা করতে চাই। আপনার রিজন যদি এগুলো হয়, আপনি স্বাধীন থাকতে চান, রিজন যদি এরকম হয় আপনি 9 to 5 জব করতে চান না, রিজন যদি এরকম হয় আপনি যখন ইচ্ছে তখন যা ইচ্ছে তাই করবেন, তাহলে ব্যবসা আপনার জন্য না। একদম। ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পরাধীন একটা পেশা। বিকজ আপনি যদি আপনার বিজনেসে কমিটেড থাকেন, আপনি ছুটি কাটাতে পারবেন না। আমি 2014 সালে ব্যবসা শুরু করি। 2014 থেকে পর 3 বছর আমি একদিনও ছুটি কাটাই নেই। বাট যখন আমি জব শুরু করেছি তখন কিন্তু আমি ফ্রাইডেতে ছুটি পেতাম, স্যাটারডেতে ছুটি পেতাম, গভর্নমেন্ট হলিডে তো আছেই, চিল লাইফ লিড করা যায়। সো কেউ যদি রিল্যাক্স লাইফ চান তার জন্য জব, কেউ যদি চ্যালেঞ্জিং লাইফ চান, প্রেশার নিতে পারেন, চ্যালেঞ্জ নিতে পারেন,
তার জন্য হচ্ছে ব্যবসা। স্পট অন। আসলে আমরা মানে দেখা যাচ্ছে কি অনেকে এরকম মানে যখন জব করতেছি, এবং সাজ্জাদ তো অনেক বছর ধরে তুই জব করছিস, 9 বছর। 9 বছর ধরে সাজ্জাদও অ্যাকচুয়ালি জব করে তারপর এখন ও ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিড দিচ্ছে। সো এই জায়গাটা আসলে সাজ্জাদও আমার মনে হয় অনেক বেশি তুই একদম, শেয়ার করতে পারবে। একদম। মানে ব্যাপারটা হইতেছে যে কি, তাহলে যে মানুষটা এখন ধরেন যে দেখতেছে এবং মানে বলছে ভাই আমি টায়ার্ড হয়ে গেছে জব নিয়ে, তাহলে সে কি চিন্তা করবে? সে কি আদৌ ব্যবসা করবে, না সে চাকরি করবে, না কি করবে? সে তো একটা কনফিউশনের মধ্যে আছে, ডিলেমাতে আছে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স বলেন না প্লিজ। প্লিজ। আমার ক্যারিয়ার শুরু হয় জব দিয়ে। সো প্রথম 5 বছর আমি বাংলাদেশের স্বনামধন্য 3টা কোম্পানিতে কাজ করার সুযোগ হয়, সবগুলোই গ্রুপ অফ কোম্পানি, বলা যাবে ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপ অফ কোম্পানি। আমার জি। জব স্টার্ট হয়েছিল অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস থেকে। Yes. আমার সেকেন্ড জব ছিল অ্যাসেট ডেভেলপমেন্ট টেকনোলজিসে, এবং আমার থার্ড জব ছিল 7 রিং সিমেন্টে। Wow, তিনটাই বড় একদম কোম্পানি ছিল, একদম যায়। এবং 3টা কোম্পানিতে আমি সেলসে কাজ করতাম। সো আমার কাজ ছিল সেল করা। তো এবং আমি 3টা কোম্পানিতে আল্লাহর রহমতে আমার পারফরমেন্স ভালো ছিল। আমি যখন অ্যাডভান্স ডেভেলপমেন্টে জয়েন করি, আমাদের 17 জনের একটা টিম আমরা জয়েন করেছিলাম, এবং 3 মাসের কন্ডিশনাল জব ছিল। 3 মাসে যারা ভালো করবে তারা থাকবে, ভালো করবে না জব নাই। এবং 3 মাস পরে আমরা ওখানে 17 জন থেকে 5 জন পার্মানেন্ট হয়েছিলাম। 5 জনের মধ্যে 3 জন ভালো পারফরমেন্স করেছিল, এবং আই ওয়াজ সেকেন্ড। নাইস। দেন আমি ওখানে 1 বছর কাজ করার পর আমার প্রথম জবটাই ছিল সিভি দিয়ে জব নেওয়া। তার পরবর্তীতে আরও 2টো জব করেছি, আমাকে সিভি দিতে হয় না, কোম্পানিগুলো আমাকে খুঁজে নিয়েছে। নাইস। সো আপনি যদি পারফর্ম করতে পারেন, সেটা যেই কোম্পানি হোক না কেন, কোম্পানি আপনাকে খুঁজে নিবে। আমার দ্বিতীয় কোম্পানির এইচআর থেকে ফোন করে বলা হয়েছে আপনার সাথে চা খেতে চাই। রিয়েলি? ইভেন আমার দ্বিতীয় কোম্পানির হেড অফ এইচআর আমাকে একদিন ডেকে বলেছেন আরেকটা কোম্পানিতে বেটার অপরচুনিটি আছে, সো আপনি ওখানে যাবেন কিনা। ওয়াও। সো দ্যাটস দ্য রিয়ালিটি। এবং আমি যখন 5 বছর জব করতাম, আমার অলওয়েজ 2 পকেটে জব থাকতো। ও মাশাআল্লাহ। এবং আমি লাস্ট যে কোম্পানিতে জব করতাম, সেই কোম্পানির এই কোম্পানিতে আমি 3 বছর ছিলাম। 3 বছরে একটা কোম্পানি থেকে আমাকে 8 বার অফার দিয়েছে, আরেকটা স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি থেকে। ভাই ইউ মাস্ট বি Serious? মানে ভেরি ভেরি গুড অ্যাট হোয়াট ইউ ইউজড টু ডু। এখন বলেন তো, এইটা তার মানে ডেফিনেটলি আপনি কিছু একটা করছেন যার কারণে এই যে এরকম একটু বলেন না ভাই, তাহলে কি কি করছেন যার কারণে, মানে আমরাও তো হতে চাই। আনরিয়াল লাগে অনেকের জন্য। তো হ্যাঁ হ্যাঁ unreal। হ্যাঁ। বাংলাদেশের রিয়ালিটিতে কি হয়, সেলস প্রফেশনে কারা আসে? নর্মালি দেখবেন যারা অন্য কোনো সলিড জব খুঁজে পাচ্ছে না, সো ওরা টাইম পাস করার জন্য সেলসে আসে। মনে করে আচ্ছা ভালো একটা জব পাচ্ছি না, ব্যাংকে জব পাচ্ছি না, গভর্নমেন্টে জব পাচ্ছি না, বা কর্পোরেটে এইচআরে পাচ্ছি না, অ্যাকাউন্টসে পাচ্ছি না, ম্যানেজমেন্টে জব পাচ্ছি না, আচ্ছা কিছুদিন সেলসে কাজ করি। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে সেলসে মানে পার্মানেন্ট হবে এই চিন্তা করে না ম্যাক্সিমাম কেসেস। ওই জায়গাটা হচ্ছে গেম চেঞ্জিং। আপনি যদি মনে করেন সেলসে প্রফেশন গড়বেন, আপনার পক্ষে সম্ভব। যে কোনো কোম্পানিতে ঢুকে একদম সেলস এক্সিকিউটিভ হিসেবে ঢুকবেন, সিইও হয়ে বের হবেন, যেটা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে সম্ভব না। বিকজ কোম্পানি তাকেই প্রায়োরিটি দেয় যে মানি মেক করে কোম্পানির জন্য। বাহ। So, আমার রিয়ালিটি ছিল, আমি যখন জয়েন করেছি, আমি আসলে 9টা 5টা ধরে কখনো কাজ করিনি। এবং সেলসের জব কেউ যদি মনে করে 9টা 5টা ধরে কাজ করবে, সে কখনোই টপে যেতে পারবে না। ফ্যান্টাস্টিক। সবচেয়ে মজার ব্যাপার, আমি কাজ করতাম, আমি আমার ক্লায়েন্টদেরকে কোটি টাকার অ্যাপার্টমেন্ট সেল করতাম, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টরা থাকতো মিড এইজের। সো তাদেরকে যদি, এবং সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত, হয় ব্যবসা করছে অথবা গভর্নমেন্টের হাই অফিসিয়াল, তার পক্ষে সম্ভব না ভর দুপুরে আমার সাথে বসে 2 ঘন্টা আড্ডা দেয়া। আমি তার সাথে মিটিং করতাম আফটার ফজর। অনেক ক্লায়েন্টের সাথে আমি গুলশান শাহাবুদ্দিন পার্কে সকালে জগিং করতাম, বিকজ ওইখানে 2 ঘন্টা টাইম সে একদম ফ্রি থাকে, এবং তার সাথে আমি ব্যায়াম করতাম, তার সাথে একই মসজিদে ফজরের নামাজ আদায় করতাম। সেল আমার হবে না আপনার হবে? আপনার হবে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ফ্যাক্ট। ইভেন সবচেয়ে বড় ব্যাপার, আমার লাস্ট জব ছিল 7 রিং সিমেন্টে, আমি কর্পোরেট সেলসে ছিলাম। সব গ্রুপ অফ কোম্পানি ছিল আমার ক্লায়েন্ট। আমি বাল্ক ভলিউমের সিমেন্ট বিক্রি করতাম। কার কাছে? একটা গ্রুপ অফ কোম্পানির মালিকের কাছে।
একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকের কাছে। সো আমি যখন অফিস আওয়ারে তার সাথে কমিউনিকেট করার ট্রাই করবো, দিস Spot on. রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এবং ম্যাক্সিমাম সেলসম্যানরা কি করতো, ওই কোম্পানিতে গিয়ে পারচেস ডিপার্টমেন্টে টুকটুক করতো, পারচেসের এক্সিকিউটিভের কাছে যেত, তারপরে ম্যানেজারের কাছে যেত, তারপরে ওটার হেড অফ ডিপার্টমেন্টের কাছে যেত। এবং ম্যাক্সিমাম বাংলাদেশের কংগ্লোমারেটগুলোতে হেড মানে প্রকিউরমেন্টের হেড ডিসিশন মেকার না, সে আবার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেডের কাছে যাবে, সে আবার এমডির কাছ থেকে সিগনেচার নিবে। সো আমি এই মাঝখানের ব্যারিয়ারগুলো ব্রেক করে ফেলতাম। আমি আগে লিস্ট ডাউন করতাম যে বাংলাদেশের টপ 20 কোম্পানি কারা আছে যাদের 12 মাস কনস্ট্রাকশনের কাজ চলে, এদের এমডি, সিইও এবং ওদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যে ডিরেক্টর থাকে, এই 3-4 জনের লিস্ট তৈরি করতাম। ওকে, তাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতাম, তারা কোন ক্লাবে গিয়ে কফি খায় সেখানে যেতাম, তারা কখন জগিংয়ে যায় ওইখানে যেতাম, তারা কোন সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটে ওখানে যেতাম। দেন আমার জন্য রিলেশন মেক করাটা জাস্ট ইটস আ ম্যাটার অফ ফান, ম্যাটার অফ গেম, বিকজ আমি জানতাম তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারলে আমার সেল করা কোনো ইস্যু না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এখন পর্যন্ত স্টিল আমার কোনো ক্লায়েন্টকে গিয়ে কখনো বলি নাই আপনি আমার কোম্পানি থেকে অ্যাপার্টমেন্টটা কিনেন, আমি কখনো বলি না আপনি আমার কোম্পানি থেকে সিমেন্ট কিনেন, স্টিল আমি কখনো বলি না আপনি আমার কোম্পানি দিয়ে ইন্টেরিয়ার করান। আমি একটা সিনারিও তৈরি করি, একটা এনভায়রনমেন্ট তৈরি করি, যাতে করে নাফিস ভাই আপনি আমাকে বলবেন যে মারুফ ভাই আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, প্লিজ হেল্প মি। দ্যাটস দ্য গেম চেঞ্জিং। আপনি যখন আমার কাছে হেল্প সিপ করতে আসবেন তখন আমি আপনাকে হেল্প করব। এবং অ্যাবসুলেটলি আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করি। আমি মানি মেক করার জন্য জব করি নাই, মানি মেক করার জন্য ব্যবসায় আসি নাই। আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে এসেছি। এবং এখন আমি যে ইন্টেরিয়ার নিয়ে ব্যবসা করছি, আমি আসলে ইন্টেরিয়ার সেল করি না, ওকে, ওকে, আমি ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করতে হেল্প করি, আমি হ্যাপিনেস বিল্ড করতে হেল্প করি। আই এম নট সেলিং ইন্টেরিয়ার ব্রাদার। How does that work? মানে কিভাবে? একটু বুঝে বলেন। মার্কেটে সবাই ইন্টেরিয়ার সেল করে, হ্যাঁ, 1000+ ইন্টেরিয়ার কোম্পানি ঢাকা শহরে আছে, এবং এরা প্রত্যেকেই ইন্টেরিয়ার সেল করতে যায়। ওকে, একটা মজার ব্যাপার হচ্ছে আমার কোম্পানিতে কোনো সেলসম্যান নাই। রিয়েলি? এক্স্যাক্টলি, যেখানে ম্যাক্সিমাম ইন্টেরিয়ার কোম্পানিতে দেখবেন টোটাল টিম মেম্বার যদি 5 জন হয়, 10 জনের হচ্ছে সেলস টিম। আমার এখানে কোনো সেলসম্যান নাই, বিকজ আমি এই ইকোসিস্টেমে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখি যাতে করে ক্লায়েন্টরা অটোমেটিক আমার অফিসে এসে বসে থাকে যে ওকে আমি ইন্টেরিয়র স্টুডিওর আর্কিটেক্টের সাথে একটু বসবো, একটু পরামর্শ নিব। যদি তারা আমার বাসাটা তৈরি করে দেয় ওয়েল অ্যান্ড গুড, বাসা তৈরি না করলে তাদের কাছ থেকে যদি পরামর্শ পাই, এটা আমার লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড হবে। so good, সো এই সিনারিওটা তৈরি করার কাজ হচ্ছে একটা বিজনেসম্যানের। fantastic. বিজনেসম্যানের কাজ প্রোডাক্ট সেল করা না, বিজনেসম্যানের কাজ সার্ভিস সেল করা না, বিজনেসম্যানের কাজ হচ্ছে একটা ইনভিজিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে এনভায়রনমেন্টের মধ্যে ওই সার্ভিস বা ওই প্রোডাক্টটা যার যার প্রয়োজন তারা ওইখানে এসে কমফোর্ট ফিল করবে। গতকাল সন্ধ্যায় আমি এক ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, আমার অফিসে এসছে আমার সাথে দেখা করার জন্য। উনি সেকেন্ড টাইম আমার অফিসে এসছে, লাস্ট টাইম এসেছিল আমি দেশের বাইরে ছিলাম, আমার সাথে দেখা করতে পারিনি, গতকাল এসছে আমার সাথে দেখা করার জন্য। এবং তারা খুবই মানে চমৎকার একটা ফ্যামিলি বিলং করে, তাদের প্রত্যেকের ফ্যামিলি বন্ডিং অসাধারণ। তাদের 2 ছেলে, বড় ছেলে বুয়েটে পড়ছে, ছোট ছেলে মেডিকেলে পড়ছে, ভদ্রলোক একটা স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, তার ওয়াইফ হাউস ওয়াইফ, তারা 2 ছেলেকে খুব চমৎকারভাবে মেনটেন করেছে। এবং ভদ্রলোকের আরও 4 ভাই, তারা প্রত্যেকটা ভাইয়ের সাথে তাদের সম্পর্ক অসাধারণ, তারা একসাথে মিলেমিশে থাকতে চায় এবং তারা আমার কাছে এসছে সলিউশন মেক করতে, কিভাবে তাদের যেই এক্সিস্টিং যে ফ্যামিলি বন্ডিং আছে এটাকে আরো এনহ্যান্স করা যায়। Wow. কেউ তারা আসে না ভাই আমার বাসা ইন্টেরিয়ার করে দেন, তারা আসে তাদের লাইফে ভ্যালু অ্যাড করতে। কিভাবে ফাদারের সাথে তার ছেলের সম্পর্ক ভালো থাকবে, কিভাবে মা মেয়ের সাথে সম্পর্কটা ভালো হবে, একদম হাজবেন্ড ওয়াইফের কিভাবে এটার সাথে সম্পর্কটা ইন্টেরিয়র create করবে। সম্পর্কটা কি একটু বোঝার যদি বলেন। সম্পর্ক অতপ্রতভাবে সম্পর্ক। লেটস সে আমরা এখন একটা স্টুডিওতে আছি, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর করে ইন্টেরিয়ার করেছেন। এই এনভায়রনমেন্টে যদি এত কোজি এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না তৈরি হতো, আমি যে এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি এটা আমার মধ্যে থেকে বের হতো না। Oh. আপনি দেখেন চমৎকার একটা এনভায়রনমেন্ট দিয়েছেন, আমাকে কোজি রিল্যাক্স বসার একটা জায়গা দিয়েছেন, এবং এখানে প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজ। এই পাশে ক্যামেরা আছে, এই পাশে লাইট আছে, এই পাশে আপনাদের ব্র্যান্ডিং আছে, এখানে আপনি আমার সামনে বসে কথা বলছেন। আমি অনেক স্টুডিওতে গিয়ে দেখেছি যে আসলে সব কিছু অগুছালো।
আমি যেটা জানি সেটা বলার সুযোগ হয় না। সো Just- এই যে এই পডকাস্টের পারফরমেন্স, এইটা এই এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছে এই ইন্টেরিয়ার। আপনার হয়তো মনে হচ্ছে না এটা কি আসলেই সম্ভব কিনা, আসলেই সম্ভব। ঠিক একইভাবে আপনি যখন যেই বাসাটাতে থাকবেন, এই ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করার জন্য আমরা আসলে ডিজাইন তৈরি করি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা আলাদাভাবে মিটিং করি। তাদের চাওয়া পাওয়া, তাদের প্ল্যানিং, ওই জিনিসগুলো আমরা শুনি। বিকজ দেখেন একটা ফ্যামিলিতে মানে কয় ধরনের মানুষ থাকে। দেখেন একদম জেনজি টাইপের থাকে, যারা একদম কিডস তারা থাকে, একদম ইয়াং এজের থাকে, ঠিক একইভাবে 50, 60, 70 বছরের বয়স্ক মানুষগুলো থাকে। সো এদের প্রত্যেকের পারসেপশন ডিফারেন্ট, রাইট। প্রত্যেকের অ্যাক্টিভিটি ডিফারেন্ট, এবং প্রত্যেকের পছন্দও আলাদা। সো এদের প্রত্যেকের রুমগুলোকে কিভাবে তার জন্য পারফর্মিং করে তোলা যায়, সো ওইটা হচ্ছে ম্যাটার করে। একজন পারফেক্ট ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ হচ্ছে ওইটা। এই আপনি বাসার মধ্যে সোফা এনে খাট এনে বসাই দিলেন আর ইন্টেরিয়ার হয়ে গেল, লাল নীল বাতি জ্বালাই দিলেন, হয়ে গেল। এই প্র্যাকটিসটা গত 20 বছর ধরে বাংলাদেশে ছিল, স্টিল এখনও আছে। সো ওইটাকে রিমুভ করার জন্য আমরা কাজ করছি। আমি একটু আমরা মানে ওয়ান্ডারফুল মানে- অ্যামেজিং। Too good. আমি একটু ব্যাকে চলে যাব 10 বছর আগে। আপনি 10 Okay. বছর আগে শুরু করেছেন, তার আগে আপনি 5 বছর আপনি জব করেছেন। রাইট, আমি যতটুকু জানি আপনি 4.5 বছরের মধ্যে ইউ স্টার্টেড ইউর বিজনেস। এক্স্যাক্টলি। তারপরে তো ফুল ফ্লেজ আপনি। সো আপনার প্রথম যে কাজটা, সেই কাজটা আপনার কত টাকার ছিল? আমার প্রথম কাজ শুরু হয় 37 লাখ টাকার একটা কাজ, নর্থ গুলশানের একটা 3000 স্কোয়ার ফিটের বাসা। সো ওই বাসার হাত ধরেই আমার ব্যবসার প্রথম কাজ শুরু। So, সাধারণত যেটা হয় যে মানে একটা ক্যাপিটাল নিয়ে শুরু করা হয়। সো আপনি আই স্টার্টেড উইথ জিরো ইনভেস্টমেন্ট। এইটাই আই এম ট্রাইং টু ফিগার আউট যে এইটা কিভাবে আপনি ক্র্যাক করছেন, যেখানে ধরেন হ্যাঁ। যে আপনার আগে কোনো পোর্টফোলিও নাই। লাইক আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কয়টা ইন্টেরিয়র ডিজাইন করছেন বলেন তো, জিরো হবে অ্যান্সার, রাইট? রাইট, সেইখানে একজন আপনাকে এতটাই বিশ্বাস করে যে 37 অলমোস্ট 40 লাখ টাকার ওয়ার্থ কাজ আপনাকে বলছে, ভাই আপনি আমাকে এটা সলিউশন দিয়ে দেন। এক্স্যাক্টলি। এইটা আপনার কিভাবে ক্র্যাক করছেন, যেখানে আপনি জব করতেন, নতুন বিজনেস শুরু করছেন, হ্যাঁ। প্রথম অর্ডার ভ্যালু হয়ে যাচ্ছে 40 লাখ? প্লিজ। দেখেন আমার ক্যারিয়ার শুরু রিয়েল এস্টেট থেকে, এবং আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল, আমি ব্যবসা যেহেতু করার ইচ্ছা, আমার প্রথম প্রেফারেন্স ছিল যে আমি রিয়েল এস্টেট দিয়ে শুরু করব। দেন যখন আমি ব্যবসা শুরু করতে যাব, আমি আমার নিজের সোয়াট অ্যানালাইসিসটা করা শুরু করলাম, আচ্ছা। আমার কি আছে কি নাই। ওকে। তখন আমি আইডেন্টিফাই করলাম যে রিয়েল এস্টেটে আমার এক্সপেরিয়েন্সের জায়গাটা বেশি কম্পেয়ার টু ইন্টেরিয়ার। কিন্তু রিয়েল এস্টেট স্টার্ট করতে হলে যেই পরিমাণে ইনভেস্টমেন্ট প্রয়োজন, ওই জায়গাতে আমার ইনভেস্টমেন্ট নাই। ওকে। সো অনেকে আমরা মনে করি আমি যেই কাজটা পারি বা যেই কাজটা বুঝি বা যেটা আমার ভালো লাগে, ওটা দিয়ে শুরু করলেই মনে হয় আমি বিজনেস সাকসেসফুল হয়ে যাব। না, আমাকে মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি ওই কাজটা আমার জন্য কিনা। পৃথিবীতে সকল বিজনেসই ভালো ভাই, যে কোনো বিজনেস করে আপনি কোটি টাকা মেক করতে পারবেন, বাট Alright. পয়েন্ট ইজ ওই বিজনেসটা আপনার জন্য ভালো কিনা, ওইটা হচ্ছে ম্যাটার। পারফেক্ট পার্সনের জন্য পারফেক্ট বিজনেসটা খুঁজে বের করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। আপনি যদি এইটা খুঁজে বের করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি ওই পার্টিকুলার বিজনেসটা ভালো করবেন এবং করবেনই। বুঝবো কিভাবে ভাই? এক্স্যাক্টলি, নিজের সোয়াট অ্যানালাইসিস করতে হবে। আপনি আপনার SWOT অ্যানালিসিস যদি আমার share সোয়াট করেন। অ্যানালাইসিসে আমি যেটা দেখলাম, আমার উইকনেসের জায়গাটা হচ্ছে হুম। আই ডোন্ট হ্যাভ এনি ইনভেস্টমেন্ট। ওকে। আমার স্ট্রেংথের জায়গা হচ্ছে আই হ্যাভ কানেকশনস, এবং আমার কিছু প্রিভিয়াস ক্লায়েন্ট আছে যারা আমার উপরে ডিপেন্ড করে, ওয়াও এবং তাদেরকে আমি অনেক অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি। ওয়াও আমি রিয়েল এস্টেট দিলে তাদের কাছে নেক্সট অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবো, বাট রিয়েল এস্টেট দিতে হলে আগে আমাকে ল্যান্ড ম্যানেজ করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। রেদার যাদেরকে আমি অলরেডি অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি, তাকে আমি বলতেই পারি আমি ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি ওপেন করেছি, সো আপনার বাসাটা আমি সাজিয়ে দিই। ভাই এখানে এই যে 37 লাখ আপনার Right. ফার্স্ট ডিলটা হয়েছে, এইটা করার আগে আপনি কি মানে আপনি কি এরকম যে আপনি লিডস খুঁজেছেন, আপনি কাস্টমার অ্যাকোয়ার করার জন্য আপনি মানে ব্যাপারটা কি এরকম ছিল কিনা? কারণ সাধারণত যেটা আমরা করে থাকি যে আমরা ফার্স্টে লিডস খুঁজি, যে আচ্ছা 100 জনকে নক দিলাম, ভাই আপনি ইন্টারেস্টেড লেটস ইন্টেরিয়র ডিজাইন, ভাই আপনার কি ইন্টেরিয়র ডিজাইন, যেটা সাধারণত হয়ে থাকে। আমার প্রশ্ন হইতেছে এই 37 লাখের আগে আপনি কতজনকে রিচ আউট করেছেন, বা কি আপনার Approach টা কি ছিল? অ্যাপ্রোচটা কি ছিল? দেখেন, আমি
এর আগেও যেটা বলেছি, আমি কখনো ডিরেক্ট সেলিং এ বিলিভ করি না। আমি অলওয়েজ মানুষের সাথে আড্ডা দেওয়ার জন্য ক্লাবগুলোতে যাই, আড্ডা দেই, বিভিন্ন ইভেন্টে গিয়ে কথা বলি। সো আমার ওই ক্লায়েন্টের সাথে কোনো একটা পারপাস আমার দেখা হলো, একটা ইভেন্টে কথা হলো, দেন আইডিয়া শেয়ার করতেছিলাম যে ভাই এরকম এরকম হচ্ছে, সো আমি বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, এই ব্যাপার। আমি জানি তার অ্যাপার্টমেন্ট আছে, আন্ডার কনস্ট্রাকশন, কাজ শুরু হচ্ছে। সো আমি তো সিনারিও তৈরি করি। You know your customer. এক্স্যাক্টলি। আমার নোটবুকে আমি বিজনেস শুরু করার আগেই মিনিমাম 100 কাস্টমারের একদম ডেটা আমার কাছে আছে, Fantastic. এবং বিভিন্ন ওকেশনে আমি, তারা বুঝবে না আমি তার সাথেই দেখা করতে গিয়েছি। As if coincident. এক্স্যাক্টলি, আমি তার সাথে কফি খাচ্ছি, আড্ডা দিচ্ছি, ফান করছি, Fantastic. দেন আমি তার সাথে আইডিয়া শেয়ার করছি। তখন সে বলছে মারুফ ভাই, তাহলে মানে আপনি আমারটা দিয়ে কেন শুরু করছেন না? Mm. ও তাহলে তো ভালোই হয়। ওয়াও, দেন পরের দিনই তার বাসায় ভিজিট ফিক্স হলো। আমি আমার আর্কিটেক্ট নিয়ে গেলাম, দেখলাম, লেআউট ডিজাইন করে আবার তার সাথে বসলাম, অসাধারণ একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, তার সাথে প্রেজেন্টেশন নিয়ে দেখালাম, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তাকে বাজেট তৈরি করে দিলাম। আপনি এই বাজেটে জিনিসটা করলে এইটা আপনার জন্য অর্থিত হবে, এবং আমি বললাম আপনি এর থেকে আরো বেশিতেও করতে পারবেন, বাট এটা আমি আপনাকে রিকমেন্ড করব না। এর থেকে কমে করতে পারবেন, এটা আমি রিকমেন্ড করব না। মানে আমি তার সলিউশন মেকার। ব্যাপারটা এই না তার কাছে 10 টাকা আছে, ওই 10 টাকার মধ্যে আমি কি করে দিব। আমি তাকে বলে দিব যে ওকে এইটা এই কয় টাকার মধ্যে করতে হবে, এই কয় টাকার মধ্যে করলে এটার ভ্যালু, তুমি এই পরিমাণ ভ্যালু ফর মানি পাবা এখান থেকে। এই যে 37 লাখ টাকা, এটা সে বের করে নাই, এটা আমি বলেছি যে এই প্রাইসটা তোমার জন্য অ্যাপ্লিকেবল। দ্যাটস দ্য মেইন গেম। ইউ আর এ সলিউশন মেকার, ইউ আর নট সেলার। ইউ হ্যাভ টু বি এ সলিউশন মেকার যদি তুমি ব্যবসায়ী হইতে চাও, বিকজ প্রত্যেকটা ব্যবসা কোনো না কোনো প্রবলেমের সলিউশন মেক করে। শুধু তাই না, আরেকটা ব্যাপার হইতেছে যে কি আমি যেটা বুঝতে পারছি, এবং একদম আমি জেনুইনলি বলতেছি, ভাইয়ের সাথে তো আমরা আমি যখন চায়নাতে গেছিলাম তখন ভাই ওখানে হ্যাঁ। ট্রিপে ছিল আর কি। বিলিভ মি ভাই, আমি এর আগে কোনো না কোনো কারণে, আমাদেরও রাজশাহীতে একটা কনভেনশন হল আছে, ইউনো হোয়াট নট, অনেক সময় পোস্টস দেওয়া হয় ইন্টেরিয়র ডিজাইনের ফার্ম খুঁজি, এটা, এবং অনেকে কিন্তু নক দিছে হোয়াট নট, বাট আমি কাউকে চিনি না। হ্যাঁ জানি অনেকে ভালো কাজ করতেছে, আই নো ইট ওয়াজ নেভার ইয়োর ইন্টেনশন অন এনিথিং, বাট আমার মাথায় না ঢুকে গেছে যে মারুফ ভাইয়ের সাথে কাজ করলে কিন্তু ভালোই হয়। এক্স্যাক্টলি, আমার কাছে কিন্তু কাজ নাই কোনো, রাইট। আমার কাছে 10 লাখ টাকা বাজেট নাই, কিন্তু আমি চিন্তা করতেছি আপনার সাথে আমার কিছু কনভারসেশন হয়েছে, অ্যান্ড ইউ আর নট সেলিং এনিথিং, ইউ আর জাস্ট টকিং। আমি বলতেছিলাম যে যেমন একটা কোয়েশ্চেন যে মানে আমি যেমন ছোটবেলায় কখনোই আমার বাসাতে, আমি রাজশাহী ছেলে, মানে আমার আব্বু ইন্টেরিয়র ডিজাইনার বলতে পারেন, আচ্ছা। আব্বু এরাই interior designer হয়, সারা এটাই হয়, দুনিয়ায় থাকে। এটাই হয়। তো আমার আব্বু তো বকা দিবে যদি আমি আপনাকে হায়ার করি, রাইট? তো তো আমি তখন জিজ্ঞেস করতেছিলাম, অ্যাকচুয়ালি তোকে শেয়ার করি যে আচ্ছা ভাই, আসলে এটাতে যে টাকা তো অনেক, ব্যাপারটা এরকম হয়। কারণ আপনি একটা কথা বলছেন যেটা আমি একটু শেয়ার করি, যে ধরেন 1600 স্কোয়ার ফিট, এবং এটা আপনি একটু শেয়ার করবেন যে যেমন 1600 স্কোয়ার ফিট আমি যে ইনভেস্ট করবো, লেটস সে হোয়াট এভার অ্যামাউন্ট, 10, 20, 30, এটা কেন জাস্টিফাইড, কেন আমি, ওয়াই শুড আই স্পেন্ড 10, 20, 30, 40, 50? এটা তো আমার জন্য একটা ওয়েস্টেজ হইতে পারে না, একটা বিলাসিতা হইতে পারে না, একটা ইউনো ROI কি? নাফিসের তো আরো ROI লাগবে। কি আমি নাফিসের রিটার্ন ROI লাগবে। ট্যানজিবল অর ইনট্যানজিবল বেনিফিট দেখেন, কি? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক কিছুকে বিলাসিতা মনে করি, হুম। ওকে, বাট জিনিসগুলো যদি একটু ক্যালকুলেটিভ ওয়েতে চিন্তা হ্যাঁ, করতে পারি, বলুন তো। একদমই এটা বিলাসিতা না। আচ্ছা। প্লিজ, আমি বলবো আপনি যদি 10 লাখ টাকা দিয়ে আপনি আপনার বাসাটা আমাকে দিয়ে ইন্টেরিয়ার করান, আমি আপনাকে 20 লাখ টাকা সেভ করে দিব। কিভাবে সম্ভব? মানে কি? এক্স্যাক্টলি। কিভাবে আমি সম্ভব? আপনাকে ডেটা দিচ্ছি, হ্যাঁ, আপনার একটু জন্য বলেন তো। বোঝা খুব সহজ Please, হবে। please, লেটস সে আমি যদি খুব সহজ বলি, 1000 স্কোয়ার ফিটের একটা বাসা please, ঢাকাতে আপনি পারচেস করলেন, বললাম। এবং আমি যদি ধরে নিই 1000 স্কোয়ার ফিটের বাসা 1 কোটি টাকা দাম, 10,000 টাকা করে স্কোয়ার ফিট, ম্যাক্সিমাম এরিয়াতে এই প্রাইসটা চলে। হুম, তো 1000 স্কোয়ার ফিটের বাসা আপনি পারচেস করলেন 1 কোটি টাকা দিয়ে, হুম, রাইট? এবং আপনি ইন্টেরিয়ার করলেন না, করলাম না। আপনি ফার্নিচারের দোকানে গেলেন, সোফা, বেড টেট এগুলো কিনে এসে হুম। আপনি লাইফ লিড করা শুরু করে দিলেন। আপনার লসটা কোথায় হলো এটা আমি আপনাকে প্রুফ করে দিচ্ছি একদম বলেন তো, নাম্বারস দিয়ে। বলেন তো। আপনি 1000 স্কোয়ার ফিট একটা বাসা কিনলেন, আপনার একটা ফার্নিচার থেকে একটা আলমিরা কিনে আনলেন। আলমিরার হাইট কত ফিট হয়? 7 ফিট।
আপনার ফ্লোর হাইট কত ফিট? 10 ফিট। 7 ফিটের উপরে কত ফিট আপনার ফাঁকা থেকে গেল? 3 ফিট। 3 ফিট। 3 ফিট। জায়গাটা কি হলো? ওয়েস্টেজ হলো, পোকামাকড়ের বাসা হলো, ধুলা জমলো, দেখতে খারাপ দেখা গেল, ওকে। রাইট? আপনার একটা ওয়াল আছে 7 ফিট, হুম। আপনি একটা আলমিরা কিনে আনলেন 6 ফিট, কতটুকু জায়গা বাদ থাকলো? 1 1 ফিট। ফিট। এই 1 ফিট জায়গা আপনি কিছু করতে পারছেন? না। ওয়েস্টেজ থেকে গেল। ক্যালকুলেশন করে দেখা যায় 1000 স্কোয়ার ফিটের একটা বাসায় আপনি যদি মার্কেট থেকে ফার্নিচার কিনে বসিয়ে দেন, অলমোস্ট 300 স্কোয়ার ফিট জায়গা ওয়েস্টেজ হচ্ছে, যেটার কোনো ইউটিলাইজেশন নাই, যেটা আপনার বিউটিফিকেশন এনহ্যান্স করে না, যেটা আপনার লাইফকে আসলে প্রবলেমের মধ্যে ফেলে। বিকজ যখন পোকামাকড় বসবাস করে, ইঁদুরের বাসা হয়, ধুলাবালি হয়, তার মানে আপনার এই 300 স্কোয়ার ফিট স্পেসের ভ্যালু কত? 30 লাখ টাকা। আপনি যদি এই 1000 স্কোয়ার ফিটের বাসা না কিনলে আপনি 700 স্কোয়ার ফিটের বাসা কিনেন, 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার করান, কত টাকা খরচ হলো? 700 স্কোয়ার ফিটের বাসা 70 লাখ টাকা দিয়ে কিনলেন, 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার করালেন, 80 লাখ টাকা খরচ হলো, তাও আপনার সেভ হলো 20 লাখ টাকা। এবং আপনার আগের লিভিংয়ের থেকে এখনের লিভিংটা অনেক বেশি স্মার্ট লিভিং হলো, অ্যাস্থেটিক বিউটি থাকলো এবং ফাংশনাল হলো। সো আপনি বলেন ইন্টেরিয়ার করানোটা আপনার জন্য সেভ না করানোটা আপনার জন্য লস? এটা তো কখনো আসলে আমরা শুধু মনে করি ইন্টেরিয়ার মানে লাক্সারি। হ্যাঁ ভাই, প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের লাক্সারি একটা পার্টও আছে। আচ্ছা, আচ্ছা। আপনি একটা ঘড়ি, হ্যাঁ। আপনি রোলেক্সের যখন ঘড়ি কিনবেন, আপনি 20 লাখ টাকা দিয়ে ঘড়ি কিনতে পারেন। আবার আপনার টাইম দেখাটা দরকার, আপনি 200 টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারেন। এখন আপনি 200 টাকা দিয়ে ঘড়ি না কিনে যদি মনে করেন যে আমি বিলাসিতা করলাম না, আসলে কি হলো? আপনি প্রপার টাইম জানেন না, আপনি তো ভাই এখন সূর্য দেখে তো কাজ করতে পারবেন না। ফাংশনে আমি বিলাসী Right. টাকাটাতে গিয়ে ফাংশনালিটি বাদ দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি, আপনি তো 18 সেঞ্চুরিতে নাই যে আপনি সূর্যের আলো দেখে আপনি কাজ করবেন। হুম। রেদার আপনাকে অবশ্যই উচিত 200 টাকা 500 টাকার মধ্যে একটা ঘড়ি কিনে টাইম দেখে কাজ করা, সো দ্যাট আপনার টাইমটার প্রপার ইউটিলাইজেশনটা হয়। আপনি এভাবে যদি চিন্তা করেন, ডেফিনেটলি ইন্টেরিয়ার মানে বিলাসিতা না, নেসেসিটি। নেসেসিটি, এবং আপনার লাইফের প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার জন্য আমি বলবো এটা ফরজ। ভাই আমি অলরেডি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঢাকার মধ্যে যেভাবে বিম গুলো পড়ে মাঝখানে একটা দেয়াল থেকে একটা বিমের মাঝখানে জায়গাটা, যেমন আমি আমার বাসায় ভাই বলপর না, আমার বাসার ওই বিম গুলোর কারণে যে জায়গাগুলো ওয়েস্টেজে আমার চোখে ভাসতেছে যে ওই জায়গাগুলোই ঢুকে ঝাড়ু দিয়ে ময়লা বের করার যে প্রবলেম, আই ক্যান অলরেডি সি। এক্স্যাক্টলি। সো ইন্টেরিয়ারের লাক্সারি একটা পার্টও আছে। লেটস আপনার 20,000 স্কোয়ার ফিটের বাসা, দ্যাট ইজ অলসো লাক্সারি। আপনার 5,000 7,000 10,000 স্কোয়ার ফিটের বাসা, ওইখানে লাক্সারি করার সুযোগ আছে। আপনার বাসা 1,000 স্কোয়ার ফিট, আপনার বাসা 1500 স্কোয়ার ফিট, আপনার বাসা 2,000 স্কোয়ার ফিট, এইটা নেসেসিটি। আমি বলবো বেসিক নিড ভাই। একটা ঘর থাকার জন্য একটা শেল্টার প্রত্যেকটা মানুষের বেসিক নিডের মধ্যে পড়ে, বাট বাংলাদেশে আমরা এটাকে বিলাসিতা ভাবি। ইন্টারেস্টিং। এটা তো বিলাসিতা না। খুব সুন্দর। আমরা ইন্টেরিয়র স্টুডিও, আমরা এই ঘরটাকে এটা বেসিক নিড হিসেবে চিন্তা করি, এবং এই বেসিক নিডটাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার লাইফের প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার জন্য আমরা কিন্তু এই সেগমেন্টটা নিয়ে কাজ করছি। এবং আলহামদুলিল্লাহ, বিলিভ ইট অর নট, গত মাসে আমাদের 1,500+ ক্লায়েন্টের লিড আমরা পেয়েছি, যারা তাদের বাসাটাকে ফাংশনাল করতে চায়। এটা জাস্ট একটু বোঝার জন্য, এটা জি। টিকিট সাইজটা কিরকম? এই টিকিট সাইজটা 10 লাখ থেকে 15 লাখ টাকা, 20 লাখ টাকার মধ্যে। এবং আমরা এই সেগমেন্টটাকে মাথায় রেখে তাদের লাইফের পারফরমেন্স বিল্ডিং এর জন্য কাজ করছি, তার প্রোডাক্টিভিটি বিল্ডিং এর জন্য কাজ Okay. করছি। ভাই আমি এর আগেও বলেছি, আমরা ইন্টেরিয়ার সেল করি না, ইউ বিল্ড উই ক্রিয়েট হ্যাপিনেস, উই বিল্ড ফ্যামিলি বন্ডিং। এবং ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ওয়ার্ক প্লেস, ডেফিনেটলি আমরা পারফরমেন্স এনহ্যান্সমেন্টের জন্য কাজ করি। আমরা যে অফিসগুলো ডিজাইন করি ভাই, 25 to 30% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এটা কি এমনি এমনি বলতেছেন না আসলে কিভাবে? মানে স্পেসিফিক ডেটা আছে ব্রাদার। লেটস সে আপনার অফিসটা 5,000 স্কোয়ার ফিটের অফিস, ইন অ্যান এভারেজ কাজ করা, ফার্নিচার এনে বসিয়ে দিয়ে আপনি পারফর্ম করছেন। এই অফিসে যে প্রোডাক্টিভিটি হবে, এবং আমরা যখন পারফরমেন্স ওরিয়েন্টেশন মাথায় রেখে যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইন্ডিভিজুয়াল এরিয়া দিচ্ছি, তার বসের সাথে তার টিম মেম্বারদের রিলেশনশিপ বিল্ডিংয়ের মতো স্পেস দিচ্ছি, তাদের গেমিংয়ের জন্য স্পেস রেখে দিচ্ছি, তাদের আড্ডা দেওয়ার জন্য স্পেস রেখে দিচ্ছি, ইভেন অফিসগুলোতে আমরা যাতে শর্ট ন্যাপ নিতে পারি এইরকম ইন্ডিভিজুয়াল রুমও তৈরি করে দিচ্ছি। উই আর হিউম্যান বিং, আমরা মেশিন না যে আপনি আমাকে 9টায় অফিসে ঢুকাবেন, রাত 9টায় বের করবেন আর আমাকে দিয়ে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করবেন, না, আমরা মেশিন না। আমরা হিউম্যান বডি, আমাদের রিল্যাক্স প্রয়োজন হয়, আমাদের পার্সোনাল স্পেসের প্রয়োজন হয়, এবং আপনি যদি আমাকে পার্সোনাল টাইম দিতে পারেন, পার্সোনাল স্পেস দিতে পারেন,
কেবলমাত্র তখনই সম্ভব আমাকে দিয়ে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করে নেওয়া, আদারওয়াইজ সম্ভব না। এই জন্যই এখন দেখবেন সব স্মার্ট অফিসগুলো, যত জায়েন্ট কোম্পানিগুলো আছে, তারা প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার কোম্পানিদেরকে হায়ার করছে অনলি বিকজ অফ পারফরমেন্স বিল্ডিং। বিকজ বিজনেসম্যানরা তো ভাই এত ফুলিশ না যে কোটি টাকা ইনভেস্ট করবে শুধুমাত্র মানে অ্যাস্থেটিক ভিউর জন্য। না, বিজনেসম্যানের অ্যাস্থেটিক ভিউকে প্রায়োরিটি যতটুকু দেয় তার থেকে বেশি প্রায়োরিটি দেয় পারফরমেন্স। এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট রেভিনিউ। ফ্যান্টাস্টিক। এবং আমরা যখন কমার্শিয়াল স্পেসকে ডিজাইন করি তখন প্রত্যেকটা বিজনেসম্যানকে প্রুফ করে দেই যে তুমি এখানে 20 লাখ টাকা ইনভেস্ট করছো, এইখান থেকে আগামী 1 বছরে তোমাকে কত টাকা রিটার্ন আনা সম্ভব। যদি এই 20 লাখ টাকা ইনভেস্ট না করো তাহলে কত টাকা লস হবে তোমার। এই ডেটাটা যখন আমি প্রোভাইড করতে পারি, চোখ বন্ধ করে ক্লায়েন্ট আমাদের উপরে ডিপেন্ড করে এবং আমরা অ্যাকর্ডিংলি তাদেরকে সার্ভ করতে পারি। ফ্যান্টাস্টিক। মানে এখন বুঝতে পারতেছি যে মারুফ লিয়াকত কেন মারুফ লিয়াকত। বুঝতে পারতেছি যে আপনার সিক্রেট সসটা আমি বুঝতে পারতেছি। অ্যামেজিং, অ্যামেজিং। আমি আরো আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো যে ধরেন অনেকে আছে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে আছে, রাইট? সো এই জায়গাতে যেমন আপনি যখন শুরু করছেন 10 বছর আগে, হ্যাঁ রাইট, 2014 সালে আপনি শুরু করছেন, হ্যাঁ, তখন ইন্টেরিয়ার ডিজাইনার বা এই কয়টা ফার্ম ছিল তখন? একটু বোঝাচ্ছে। তখনও কোম্পানি ছিল অনেক, বাট প্রফেশনাল হাতে গোনা 5-7টা কোম্পানি ছিল মানে আপনার যারা ভালো কাজ করে। অর্গানাইজ যেটা আমি যদি বলি, তখন ডিসঅর্গানাইজ ছিল, রাইট? এক্স্যাক্টলি। তখন আসলে ম্যাক্সিমাম ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতো কন্ট্রাক্টররা, কাঠমিস্ত্রিরা, রং মিস্ত্রিরা। আচ্ছা, ওরাই মূলত মার্কেটটাকে লিড দিত কাইন্ড অফ। হাতে গোনা 4-5টা কোম্পানি ছিল যারা প্রফেশনালি কাজ করতো, যাদের কোম্পানিতে প্রফেশনালি আর্কিটেক্ট আছে, যাদের কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার আছে, ইন্টেরিয়র ডিজাইনার আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, এরকম ওয়েল সেট আপ নিয়ে কাজ করতো। হাতে গোনা 4-5টা কোম্পানি ছিল, বাট তাও আসলে চাহিদার তুলনায় খুবই কম ছিল। আমি যদি এখনকার কন্ডিশনে বলি, আপনি 15 থেকে 20টা কোম্পানির বেশি পাবেন না যারা ফুললি সেট আপ নিয়ে কাজ করছে। যদিও মার্কেট সাইজ এখন 50,000 কোটি টাকার মার্কেট সাইজ ইয়ারলি বাংলাদেশে, এবং এইটা আমি বলবো এখনো মানে এটা জাস্ট রাইজিং বাংলাদেশের। এই ইন্ডাস্ট্রিটা এত বড় হওয়ার সুযোগ আছে, ডেফিনেটলি অনেক বড় সুযোগ। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনি ঢাকা শহরের যে কোনো একটা কমার্শিয়াল বিল্ডিং, এটা যদি 10 তলা বিল্ডিং হয়, তাহলে আপনি দেখবেন 12 মাস কোনো না কোনো ফ্লোরে ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলে। বিকজ কন্টিনিউয়াসলি অফিস শিফট করতে থাকে, নতুন অফিস আসে, নতুন করে কাজ হয়। বাট বিল্ডিং কিন্তু বিল্ড হয়েছে একবার, 100 বছর এই বিল্ডিংটা থাকবে। বাট ইন্টেরিয়র ডিজাইন কিন্তু এই 100 বছর মানে 12 মাস চলবে। সো অনেকেই বলে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে হয়তো ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা ছোট, বাট রিয়ালিটি তা না। এটা আরও অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে এখনো ভালো ভালো কোম্পানির আসার সুযোগ আছে এবং মার্কেটটা ডে বাই ডে বড় হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে কি এই পডকাস্ট দেখার পর আপনার কম্পিটিটরস বাড়বে। আমি অ্যাপ্রিশিয়েট করি এটাকে, আমি কম্পিটিটর মনে করি। আমি মনে করি প্রফেশনাল কোম্পানি যদি আরো নতুন নতুন আসে, তাহলে ক্লায়েন্টরা অ্যাওয়্যার হবে এবং মার্কেটটা প্রপারলি বিল্ড হবে। আমি কখনো বিলিভ করি না আমার রিজিক অন্য কেউ নিয়ে যাবে। ট্রাস্ট মি, গত 10 বছরে মিনিমাম 100 কোম্পানিকে আমি কনসালটেন্সি দিয়েছি ফ্রি অফ কস্ট, যারা তাদের ইন্টেরিয়র ডিজাইন বিজনেস বিল্ড করেছে। 100+ কোম্পানিকে যারা ইন্টেরিয়র বিজনেস করে তাদেরকে আমি কনসাল্ট করি, বিকজ আমি চাই মার্কেটে স্মার্ট কম্পিটিশন আসুক। Why is that? Like, why do you want that? Usually তো মানুষজন একটা কাজ করে না, এটা ভুল ধারণা। মানুষ কম্পিটিটর তৈরি করতে চায় না, এটা ভুল ধারণা। বিকজ মানুষ মনে করে আমি যদি অন্য কাউকে বিল করে দিই তাহলে আমার রিজিক মনে হয় সে নিয়ে যাবে। ভাই, পৃথিবীতে কারো রিজিক কেউ নিতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মার্কেটে যখন মিস্ত্রিরা কাজ করতো, ওইটা থেকে ইন্টেরিয়র ডিজাইন কোম্পানিকে কাজ যে এখন দিচ্ছে, এই ইকোসিস্টেম বিল্ডিং এর পেছনে আমার অনেক বড় একটা কন্ট্রিবিউশন ছিল। বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশন বিকার প্রেসিডেন্ট হিসেবে আমি অ্যাক্ট করেছি, বিকজ আমি চেয়েছি যে এই ইন্ডাস্ট্রিটা বিল্ড হোক, এখানে প্রফেশনাল লোকজন আসুক, প্রফেশনালি কাজ করুক, এবং ভালো ভালো কোম্পানি যখন আসবে তখন ক্লায়েন্টরা আরো ভালো সাপোর্ট পাবে, এবং ভালো সাপোর্ট যখন পাবে ডেফিনেটলি মার্কেট আরো বড় হবে। মার্কেটে ভালো কোম্পানি নাই, কেউ ভালো কাজ করছে না, শুধু আমি একা ভালো কাজ করছি, আর আমি যদি মনে করি ইন্ডাস্ট্রিটা বিল্ড হবে, কখনোই হবে না।
বেটার কম্পিটিশন, ভালো কম্পিটিশন যদি থাকে, তখন হেলদি কম্পিটিশন যদি থাকে, ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে মার্কেটে হেলদি কম্পিটিশন হলে আমার রিজিক কমে যাবে। পৃথিবীতে কখনো কেউ কারো রিজিক নিতে পারে না ভাই। সো আমি রিজিক নিয়ে কখনো ভয় করি না। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি মানি মেক করার জন্য ব্যবসায় আসি নাই, আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য ব্যবসায় এসেছি। এবং যেই কোম্পানিগুলোকে আমি বিল্ড করতে হেল্প করেছি, তারা এখন আমার হয়ে কাজ করে। ট্রাস্ট মি, মানে আমার যে কোনো প্রয়োজনে তারা আমাকে সাপোর্ট দেয়। সো এর থেকে বড় সুবিধা কি হতে পারে ভাই? সো এটা ভাবার কোনো কারণ নাই, মার্কেটে ভালো কোম্পানি বিল্ড হলে আমার লস হয়ে যাবে। এটা কখনো হয় না, কখনোই হবে না। মারুফ ভাই, আমি 9 বছর চাকরি করছি এবং Okay. 9 বছরে যত দিন গেল আমার ভেতরে যেন আমার ব্যবসা করতেই হবে, আমার ব্যবসা করতে হবে। আমি কোনো চাকরিকে কিন্তু এখানে খারাপ আমার লাগে নাই। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি টাইম আমি এত ভালো ভালো টিম ছিল আমার, আই ওয়াজ এনজয়িং। কিন্তু কি জানি ভেতরে একটা সিড ঢুকে গেছিল, এন্ড দেয়ার ওয়ার পিপল যারা কিনা মনে করেন কানের মধ্যে এমন এমন পরামর্শ দিতে থাকবে, একটা সময় আপনার ভেতরে সেই বিশ্বাসটা বেড়ে গিয়ে আই গোটা ডু ইট। এক্স্যাক্টলি। আপনার ভেতরে কি কাজ করতো? দেখেন ভাই, আপনি যেটা বললেন না, যারা মনে করে যে চাকরি ভালো লাগছে না, এই জন্য ব্যবসা করলে ভালো হবে এবং সাকসেসফুল হব, তারা কেউ সাকসেসফুল হবে না। আচ্ছা, বিকজ আপনি জব করছেন, ইট মিনস আপনি কিছু করছেন। So আপনি যদি আপনার কাজটা প্রপারলি না করেন, আপনি তো ওইখানেও অনেস্ট না ভাই। একদম সো আপনি যেখান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করছেন, হ্যাঁ। আপনি যদি ওইখানে অনেস্ট না হয়ে ফ্যান্টাস্টিক। আপনি যদি হালাল রিজিকটা না খান, হারাম রিজিক খেয়ে আপনি কি ভাবেন আপনি নতুন ব্যবসা করে ওখানে সাকসেসফুল হবেন? কখনোই হবে না। আল্লাহ। প্রকৃতি কখনোই আপনাকে, আপনি যদি ডিসঅনেস্ট হন, আপনাকে হেল্প করবে না। বাট আপনি যদি অনেস্ট হন, পরিশ্রমী হন, প্রকৃতি আপনাকে হেল্প করবে সামনের দিকে আপলিফট করার জন্য। দ্যাটস দ্য রিয়ালিটি। আমি যখন বিজনেস স্টার্ট করি, তখন তো ভাই আমি জবে থেকে ব্যবসা শুরু করি, হ্যাঁ। এবং ব্যবসা শুরু করে আমি নিজেকে 6 মাস সময় বেঁধে দিই। আমি জুনে আমার কোম্পানি ট্রেড লাইসেন্স করি, এবং আমি নিজেকে 6 মাস সময় বেঁধে দিই যে 31 ডিসেম্বর হবে আমার জব জীবনের শেষ দিন। এবং 6 মাস আগে আমি আমার লাইন ম্যানেজারকে জানিয়ে দেই যে ডিসেম্বরে আমি জব ছেড়ে দিচ্ছি। ইউ আর দ্যাট ক্লিয়ার। এক্স্যাক্টলি, আমি ক্লিয়ার। আমার লাইন ম্যানেজার ভেবেছে আচ্ছা ওকে, ও তো ভালো পারফর্মার বলছে, আচ্ছা ওকে করুক, এত ভালো জব, এত ভালো স্যালারি, ওর পারফরমেন্স এত ভালো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার বস ভেবেছিল আমি জব ছাড়বো না। সে ভেবেছে, আচ্ছা করতেছে, কিছুদিন করবে, কিছুদিন পরে চাকরি বাকরি চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। 3 মাস সময় দেওয়া হয়েছিল, বলছে 3 মাস পরে তো ইউ আর কামিং ব্যাক। এক্স্যাক্টলি, আই লাভ দ্যাট। আমার বস তাই ভেবেছিল। এবং ফাইনালি যখন জব ছাড়ার 3 মাস আগে আমি রেজিগনেশন লেটার আমার বসকে দেই, সে এইটা আমাদের হেড অফ ডিপার্টমেন্টের কাছে দিচ্ছে না। 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তার সাথে আমি আবার বসলাম, কথা বললাম, এবং ফাইনালি বললাম যে ভাই আমি জব ছেড়ে দিচ্ছি, দিস ইজ ফাইনাল। এবং সে আমাকে বলেছে, দেখো আমার নিজের আপন ভাই বুয়েটের ইঞ্জিনিয়ার, এবং তার ফ্রেন্ড সার্কেল কত মানুষের কাছেই তো তোমার সাথে তোমাকে নিয়ে গেছি। এখন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি ব্যবসা খুবই খারাপ, সো তারা পারছে না, তুমি কিভাবে পারবা? এবং ফাইনালি আমি তাকে বলি একটু ট্রাই করে দেখি ভাইয়া, সম্ভবত আমি পারবো। এবং সে আমাকে যখন কোনোভাবেই সে বোঝাতে পারে না, সে আমাকে বলে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল। না, এত খারাপ শুনি নাই। এক্স্যাক্টলি। এবং সে সেভারেল টাইমস আমার ফাদারের কাছে ফোন করেছে, তাকে বোঝানোর চেষ্টা করছে, খালুজান ও তো আমার ছোট ভাই, আপন ভাই, ওকে ভুল পথে যেতে দিয়েন না। ভুল পথে? এক্স্যাক্টলি। সে ভেবেছে আমি ব্যবসা করতে যাচ্ছি, এটা ইমোশনালি যাচ্ছি, এত ভালো চাকরি টাকরি ছেড়ে যাওয়া কখনোই ঠিক না। আমার জব সিকিউরিটি এখানে 100%, ভালো স্যালারি পাচ্ছি, নিজের মতো করে অফিসে আসছি, যাচ্ছি, ফাটায়া সেল করতেছি, সো কেন আমি জব ছাড়বো? দে ডু ইট আউট অফ লাভ। এক্স্যাক্টলি। বাট আমি যখন ব্যবসার কথা প্ল্যান করি, তখন আমি দেখি যে 2020 সালে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি মার্কেটটা কোথায় যাচ্ছে। আমি তো ভাই 2014 সালের মার্কেট সাইজ দেখে ব্যবসা শুরু করি নাই। আমি 2014তে বসে আমি প্ল্যান করছি 2020-এ এই মার্কেটটা কোথায় যাচ্ছে এবং তখন আমি কোথায় যাচ্ছি। এবং আই ডিসাইডেড আমি ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির রোল মডেল হব। এবং ওই জিনিসটা আজকে ট্রু, বিকজ বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে প্রথম বাংলায় লেখা বই আমার, যেটা গত বছর বই মেলাতে আমি লিখেছি। ইন্টেরিয়র ডিজাইন, আমার বইয়ের নাম ইন্টেরিয়র ডিজাইন। এবং আমি চেয়েছি এই বইটা কারা পড়বে। এই বইটা কোনো আর্কিটেক্টর পড়বে এটা আমি চাই না, কোনো সিভিল ইঞ্জিনিয়ার পড়বে আমি চাই না। আমি চাই একটা সাধারণ মানুষ যে তার ঘরটা সাজাতে চায়, তার জন্য জানা প্রয়োজন
কোন কালারের মানে কি, সে বেডরুমে কোন ধরনের কালার করলে তার রাতে ঘুমটা ভালো হবে, তার জানা উচিত ড্রয়িং রুমে কোন ধরনের কালার ইউজ করলে এটা একটা হ্যাপেনিং প্লেস হবে, তার জানা উচিত একটা প্রেয়ার স্পেসে কোন ধরনের এনভায়রনমেন্ট থাকা উচিত। এই একদম ইন্টেরিয়রের বেসিক ABCD যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত, তাদেরকে মাথায় রেখে আমি সহজ সাবলীল বাংলায় বইটা লিখেছি। বইয়ের নাম দিয়েছি ইন্টেরিয়র ডিজাইন। একদম সহজ নাম, এক্স্যাক্টলি, যাতে করে সবাই বুঝতে পারে এবং বইটার নাম শুনে বুঝতে পারে ভিতরে কি থাকা প্রয়োজন, তাদেরকে মাথায় রেখে আমি দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ এই যে ফোরকাস্ট করার যে অ্যাবিলিটি, আপনি আজকে এখানে বসে যদি চিন্তা করেন যে নেক্সট কি মার্কেটে আসতেছে বা কি আসতে পারে 5 বছর পর 10 বছর পরে, ওই জিনিসটা নিয়ে আপনার ব্যবসায় নামা উচিত। যেমন দেখেন, আপনারা যখন 2 সেন্ট শুরু করেছেন, মার্কেট wasn't ready, রেডি ছিল না, হ্যাঁ। মার্কেট রেডি ছিল, আচ্ছা আচ্ছা, মার্কেট ওয়াজ রেডি, বাট এটাকে প্রোভাইড করার মতো কেউ ছিল না। এবং আপনারা স্টার্ট করেন এবং খুব অল্প সময়ে বুম। আলহামদুলিল্লাহ। তার মানে মার্কেট তো রেডি ছিল ভাই, মানে কেউ করে না, এর কেউ মানে করে না, এর মানে এই না যে হবে না, এর মানে এই না যে মার্কেট রেডি না। এক্স্যাক্টলি, ও অনেকে করছে কিন্তু জিনিসটা ঠিক মতো করতেও পারেনি। তার মানে এই না যে মার্কেটে এটা নাই। দেখেন পৃথিবীতে সুন্দর কথা, যত ধরনের এক্সিস্টিং বিজনেস আছে, এটা ঝালমুড়ি থেকে শুরু করে এয়ারক্রাফট পর্যন্ত, প্রত্যেকটা ব্যবসা করে কেউ $1 বিলিয়ন মালিক হয়েছে, প্রত্যেকটা ব্যবসা করে কেউ একদম ফতুর হয়ে গিয়েছে, পথে বসে গিয়েছে। তার মানে ব্যবসার কোনো প্রবলেম নেই ভাই। আপনি যদি ঝালমুড়ি বিক্রি করতে চান, ঝালমুড়ি বেচে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিস এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, শুধুমাত্র প্রয়োজন আপনার বিজনেস মাইন্ডসেটটা ডেভেলপ করা। ইফ ইউ হ্যাভ প্রপার বিজনেস মাইন্ডসেট, আপনার যদি অনেক পরিশ্রম করার এবিলিটি থাকে, তাহলে আপনার জন্য বিজনেস। বাট আপনি যদি মনে করেন কাজ কম করবেন, রিল্যাক্স লাইফ লিড করবেন, ফ্রিডম থাকবেন এবং বিজনেসম্যানদের মতো অনেক মানি মেক করবেন, এইটা কখনো পসিবল না। সো দুটো আসলে যায় না একসাথে। এবং অনেকেই বলে না ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ইটস এ কমপ্লিটলি মিথ, ইটস এ কমপ্লিটলি মিথ। কেউ যদি মনে করে আমি ব্যবসা শুরু করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স চিন্তা করব এবং আমার ব্যবসা অনেক বড় হয়ে যাবে, এটা কখনোই হবে না ভাই। ব্যবসা শুরুর প্রথম 5 বছর ওয়ার্ক লাইফ ব্যালেন্স চিন্তা করে আপনি ব্যবসা আইসেন না ভাই। আপনি জব করেন, জব করে বাংলাদেশে 10 লাখ 15 লাখ টাকা স্যালারি পাওয়া সম্ভব, এবং 5 লাখ টাকা স্যালারি পেলে বাংলাদেশে মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করে খুব ভালোভাবে চলাফেরা করা সম্ভব। হ্যাঁ, এক্স্যাক্টলি, খুব ভালোভাবে সম্ভব। বাট আপনি যদি ব্যবসা করেন, মাস শেষে 10 লাখ টাকা ইনকাম করেন, ঠিক আছে, দরকার নেই। আপনি যদি বড় কিছু চিন্তা করতে চান, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চান, বাংলাদেশের ইকোনমিটা ডেভেলপ করতে চান এবং নিজের ডেফিনেটলি ফিনান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে চান, কেবলমাত্র তখনই ব্যবসায় আসেন এবং থিঙ্ক বিগ। এই কথাটা সবাই বলে, বাট think actually big. ভাই এই জায়গায় একটু আগে যেটা বললেন, আই ক্যান অলরেডি সি যে ব্যবসায় নামার পর আমার চাকরির দিনের যে আনন্দটা, আমাকে স্যাক্রিফাইসটা করতে হয়, এটা কিন্তু আমি একা করতে হয় না, আমার পুরো ফ্যামিলিটা করে। তার মানে সবার জন্য কিন্তু, তার মানে আসলে ব্যবসায় নেমে যাওয়াটা এতটা সহজও না। এক্স্যাক্টলি, এবং সবার তো ব্যবসা করার দরকারও নাই ভাই। ঠিক, আমার পার্টনার, আমার ওয়াইফ, সে যে স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যাচ্ছে এখনো, এক্স্যাক্টলি, সে তার শখ আহ্লাদ কত কি বলবো সব ছেড়ে দিছে যে হবে আমাদের। এবং তার ভেতরের যে বিশ্বাসটা আমি যখন চোখে দেখি যে আই ক্যান সি, এই বিলিফটা আপনাকে ড্রাইভ করে আরো বেটার কিছু করার জন্য। সো অনেকে হয়তো দেখবে আপনার ওয়াইফ তো বিজনেসে আসলে ইনভলভ না, বাট সে আসলে অনেক বেশি ইনভলভ, যেই কারণে আপনি এত ভালো পারফর্ম করছেন। আলহামদুলিল্লাহ। সো এটা অনেক বিশাল ব্যাপার, যে সাপোর্টটা আমি আমার ফ্যামিলি থেকে পাই। আমি যখন ব্যবসা শুরু করেছি, সো আমার ফ্যামিলির কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ডের না। সো আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমার চাচা চাচি সবাই গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সো আমরা ওই রকম একটা ফ্যামিলি থেকেই বেড়ে ওঠা, যারা হচ্ছে গভর্নমেন্ট জব করবে অথবা ব্যাংকে জব করবে অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে, রিল্যাক্স লাইফ লিড করবে। বাট আমি অলওয়েজ চ্যালেঞ্জ নিতে পছন্দ করতাম, এবং চ্যালেঞ্জ নেওয়ার ধারাবাহিকতা আমি যখন 3rd ইয়ারে পড়ি তখনই আমি কিন্তু ফুল টাইম জবে ঢুকে যাই। স্টাডি কন্টিনিউ করেছি, জব করেছি, এবং মাশাআল্লাহ আমি আমার জবের লাইফটাকেও চমৎকারভাবে এনজয় করেছি, এবং প্রত্যেকটা দিনকে আমি প্রপারলি ইউটিলাইজ করেছি, লার্ন করেছি এবং আর্ন করেছি। আমি যদি আমার জবটাকে এনজয় না করতাম, আজকে আমি যত ভালো বিজনেসে পারফর্ম করছি এটা কখনোই সম্ভব হতো না। সো যারা মনে করে জবে ভালো করছি না, ব্যবসায় এসে ভালো করব, কখনোই হবে না। যে জবে ভালো করে তার পক্ষেই সম্ভব ব্যবসায়ও ভালো করা, বিকজ সে যখন জব করছে সে আসলে ব্যবসায়ী করছে কারো না কারো হয়ে। এক্স্যাক্টলি। এবং আমার লাইফের আরেকটা রিয়ালিটি বলি, যখন আমি জব করছিলাম আলহামদুলিল্লাহ আমার পারফরমেন্স খুবই ভালো ছিল, এবং আমার কনফিডেন্ট লেভেল তখন 100-এ 100। ওকে,
তখন আমার তখন মনে হচ্ছিল আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিজনেস করলে শুরুতেই ফাটায় ফেলবো, এরকম একটা মাইন্ডসেট ছিল। এবং যখন প্র্যাকটিক্যালি ব্যবসা শুরু করে দিলাম তখন আমার মধ্যে আরেকটা রিয়েলাইজেশন আসলো যে আমি আসলেই কতটা কম জানি। বিকজ আমি যখন জব করতাম, আমি পার্টিকুলার একটা ডিপার্টমেন্টে কাজ করি এবং একটা কাজ করি, এবং একটা ডিপার্টমেন্টের একটা পার্টিকুলার কাজ করে মাস্টার হওয়া অনেক সহজ। এবং যখন এরকম একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি কাজ করবেন, আপনার গাড়ি থেকে শুরু করে এভরিথিং রেডি, ইউ জাস্ট হ্যাভ টু পারফর্ম। সো আমি এখন মনে হয় যে এটা আসলে অনেক ছোট কাজ ছিল, এবং ওই কাজটা করে তখন মনে হতো আমি সব কিছু পারি। বাট যখন ব্যবসায় আসলাম তখন দেখলাম না, শুধু সেল করাটা ব্যবসা না, আমার অফিসের ফ্লোরটা ক্লিন কিনা, আমার টয়লেটটা ক্লিন কিনা, আমার ইনভেস্টমেন্ট রেডি কিনা, আমার অ্যাকাউন্টস রেডি কিনা, আমার এইচআর রেডি কিনা, আমার প্রজেক্ট রেডি কিনা, আমার ডিজাইন রেডি কিনা, প্রত্যেকটা জায়গায় আপনাকে তখন অ্যাক্ট করতে হয় এবং প্রত্যেকটা জায়গায় ভালো করতে হয়। কেবলমাত্র তখনই সম্ভব আপনার ব্যবসায় ভালো হওয়া। আর জবের ক্ষেত্রে পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের একটা ন্যারো ডাউন কাজ করে আমরা ফিল করি মানে আমরা সব কিছু পারি, আসলেই অনেক কম কিছু পারি। যেটা ব্যবসায় আসলে আমার রিয়েলাইজেশন হয়েছে যে পৃথিবীটা অনেক বড়, এখনও আমি কুয়ার ব্যাং হয়ে আছি, বাট আই ফিল লাইক আমি আসলে অনেক কিছু পারি। বিকজ ওখানে তো আমি টপ পারফর্মার, ওখানে তো ভালো পারফর্ম করছি, সো ডেফিনেটলি ওখানে ভালো পারফর্ম করছি। বাট ব্যবসায় আরও ভাস্ট নলেজ রাখতে হয় যদি ব্যবসায় ভালো করতে হয়। দিস ইজ অ্যানাদার ইনসাইট ফ্রম মাই ক্যারিয়ার। খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলি, শেয়ার করি। সেটা হলো যে আপনি ভাইয়া বলতেছিলেন নাকি যে 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 ভিশনের ব্যাপারটা, যখন আপনি 2014 সালে আমি অলরেডি ভিশন করছি 2020 সালে কি হবে, তারপরে কি হবে। তো 2020 সালে মার্কেট সাইজও এত বড় ছিল না, মার্কেট সাইজও ছোট ছিল। সো আমি অ্যাকচুয়ালি গুগল কিপে হঠাৎ মনে পড়লো আমি 2.5 বছর আগে আমি লিখে রাখছিলাম এই যে পডকাস্টের আমার সব হিসাব নিকাশ। এক্স্যাক্টলি আমার এই যে 2.5 বছরে যে এখনো ডেট লেখা আছে, 2.5 বছর আগে তখন আমি রাজশাহীতে ছিলাম, আমি বসে বসে চিন্তা করতেছি, তখন আমার আই ডোন্ট নো এটা কিভাবে করবো, হাউ আই ডিড নট নো হোয়াট আই নিউ আমাকে বিগেস্ট বিজনেস পডকাস্ট চ্যানেল বানাতে হবে। পডকাস্ট তখন কেউ চিনেও না, জানেও না, নামও খুব একটা শোনে না। শুধু আমি এতটুকু জানি, আমি একটা শুধু বাট এগেইন আমাকে এখানে এডুকেটেড মানে গেস করতে হবে, বা এডুকেটেড আমাকে ক্যালকুলেটিভ মুভ নিতে হবে। এক্স্যাক্টলি আমি দেখতেছিলাম যেহেতু এইটা একটা ফ্লো আসতেছে বাইরে, বিলিভ মি, নো ওয়ান সাপোর্টেড অ্যান্ড নো ওয়ান অ্যারাউন্ড মি সেইড পডকাস্ট অনেক ভালো করবে। এখন যেভাবে করে পডকাস্ট হইতেছে, হুইচ ইজ ভেরি গুড, এবং আমি চাই আরো মানুষ পডকাস্ট করুক, আরো কোয়ালিটি রাইট, মার্কেটটা আরো ডেভেলপ। এবং আমি এখন এখানে বসে বসে সব হিসাব দেখতেছি। আল্লাহ, আমি এটাও লেখা রাখছি রাজশাহী থেকে ঢাকায় আমার যাওয়া আসা এত টাকা খরচ হবে, এখানে আমার ফুড যাবে, এগুলা পুরো আমার হিসাব করা আছে যে কোথায় কোথায় কি করব। এই ভিশন আমি দেখছি 3 বছর আগে আমি ভিশন দেখছি যে এখানে বসে আমি পডকাস্ট দেখবো। সেদিন আমি কাউকে আমি সেই ভিশনটা বললেও কেউ মনে হয় ওই ফ্রিকোয়েন্সিতে নিতেও পারতো না, যেটা কিভাবে পসিবল। এখন যখন মানে হয়েছে কি, আমরা সবসময় ফেস ভ্যালুতে জাজ করি। ফর এক্সাম্পল, আমি মোটাসোটা একটা মানুষ, আমি যদি বলি যে আমি 6 মান্থসের মধ্যে আমি 6 প্যাক অ্যাপস আমি আনতে চাই, বিলিভ মি, অ্যারাউন্ড মি দেয়ার উইল নট বি ওয়ান সিঙ্গেল সোল যে বলবে যে এটা পসিবল, বাট প্র্যাকটিক্যালি ইটস পসিবল। বাট আমি যখন হবে এক্স্যাক্টলি তখন বলবে, তখন অ্যাপ্রিশিয়েট করবে। ও নাইস। আমার যেই বস আমাকে বলেছিল পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল, ঠিক আছে, সেই বস কিন্তু এখন প্রত্যেক মাসে আমার সাথে একদিন দেখা করতে চায়, আমার সাথে লাঞ্চ বা ডিনার করতে চায়, আমার অফিসে আসে এবং সে আমাকে অ্যাপ্রিশিয়েট করে এবং সে বলে আমি জানি তুমি পারবা। মেইন ব্যাপার হচ্ছে এইটা, আপনি যে ভিজুয়ালাইজেশনটা নিজের মধ্যে এনেছেন, আপনি যে বিলিফটা নিজের মধ্যে এনেছেন, আপনি বুঝতে পারছেন 5 বছর পরে মার্কেটটা কোথায় যাচ্ছে, 5 বছর পর আপনি কি করতে পারবেন। এইটা তো আপনার সারাউন্ডিংসে বুঝবে না, এটাই স্বাভাবিক। আমরা আরেকটা ভুল করে ফেলি, মনে করি আমি জানি যে আমি 5 বছর কোথায় যাচ্ছি, এইটা সবাইকে জানতে হবে। দিস ইজ অ্যানাদার মিস্টেক। আমরা আমার সারাউন্ডিংস থেকে সাপোর্ট চাই, সারাউন্ডিংস থেকে মনে করি আমার বিলিফটা তারা বিলিভ করুক, এটা হবে না। এবং অনেকেই এ কারণে আমরা আবার ফল করি, আমার যে কনফিডেন্ট এটা হারিয়ে ফেলি, মনে করি যে না আমার ফ্রেন্ড বলতেছে হবে না, আমার কলিগ বলতেছে হবে না, আমার বাবা বলতেছে হবে না, আশেপাশে সবাই না বলতেছে, তার মানে মনে হয় আসলেই হবে না। বাট আমার আশেপাশে মানুষের জাস্টিফিকেশনের কোনো প্রয়োজন নাই যদি আমি আমার নিজের উপরে কনফিডেন্ট থাকি, আমার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা যদি প্রপার থাকে। সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় আমাদের অনেকের ব্যাকগ্রাউন্ড স্টাডিটা প্রপার থাকে না। আমরা হয়তো অনেকেই কোথাও কাউকে দেখলাম বা আমার পরিচিত কাউকে দেখলাম এই ব্যবসায়
সে ভালো করেছে, আমরা হুট করে নেমে পড়ি, নিজের SWOT অ্যানালাইসিস করি না, নিজের ভিশন প্ল্যানিং করি না, আমি 5 বছর পর কোথায় যেতে চাই, নিজের লার্নিংটাও দেখি না। আমরা মনে করি সব কিছু শুরু করে দিলেই মনে হয় হয়ে যাবে, না, কখনোই হবে না। আমি যেদিন চিন্তা করলাম আমি ব্যবসা শুরু করব, আমি 3 মাসের উপরে সময় নিলাম ইন্টেরিয়ার মার্কেট নিয়ে স্টাডি করার জন্য। বাংলাদেশে ইন্টেরিয়ার মার্কেটের তখন 2014 সালের প্রেজেন্ট সিনারিওটা কোথায়, কারা কারা মার্কেটে লিড দিচ্ছে, কারা ভালো করছে না, মার্কেটের গ্যাপ কোথায় আছে, কাস্টমারের এক্সপেকটেশনের সাথে সার্ভিস প্রোভাইডারের গ্যাপটা কোথায় আছে, এই প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে দেন আমার মনে হলো এই জায়গাগুলোতে ট্যাপ করার সুযোগ আছে। সবচেয়ে মজার ব্যাপার, আমরা আরেকটা ভুল করে ফেলি। লেটস সে টুসেন পডকাস্ট খুব ভালো করেছে, এখন টুসেন পডকাস্টের একটা টিজি আছে, আমি আরেকটা পডকাস্ট শুরু করি সেম টিজিটাকে টার্গেট করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্ল্যান্ড করে ফেলতেছি। আমি সেম টিজিকে টার্গেট করে আমার ব্যবসা শুরু করার কোনো দরকার নাই, বিকজ ইন্ডাস্ট্রি তো অনেক বড়। আপনারা যেরকম বিজনেস পডকাস্ট করছেন, সো আমাকে কেন বিজনেস নিয়ে পডকাস্ট করতে হবে? আরও তো শত শত ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে না। আপনি ফিটনেস নিয়ে পডকাস্ট করতে পারেন, হেলথ নিয়ে, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো নাই, সো এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেটা নিয়ে শুরু করতে হবে, আপনি পডকাস্টই করবেন। বাট আমি টার্গেট করি যে না, নাফিস সেলিম টুসেন পডকাস্ট ব্লাস্ট করেছে, আমি আরেকটা করব, সেটাও বিজনেস রিলেটেডই হবে। দ্যাট ইজ প্ল্যান্ড। আপনার একই মার্কেটে ক্যাটার করার দরকার নাই। ইন্টেরিয়ার তো 2014-তে অনেক কোম্পানি করতো, বাট আমি কি অন্য যারা কাজ করতো আমি কি সেম মার্কেটটাতে ট্যাপ করেছি? নো। তাহলে ইন্টেরিয়ার বিজনেসই আমি স্টার্ট করেছি, বাট আমি শুরু করেছিলাম প্রিমিয়াম সেগমেন্টটাকে নিয়ে কাজ করা শুরু করেছিলাম। ওকে, যেমন এখন আমি যদি 2024 সালে এসে, আলহামদুলিল্লাহ গত 10 বছরে আমরা 500+ প্রজেক্ট করে ফেলেছি। 1000 স্কোয়ার ফিট থেকে শুরু করে 28,000 স্কোয়ার ফিটের পর্যন্ত বাসা করে ফেলেছি। 28,000 স্কোয়ার ফিটের বাসা আমরা করেছি, এক্স্যাক্টলি, রেসিডেন্সিয়াল বাসা। ওকে ওকে। সো সেইখানে আমরা 10 লাখ টাকা থেকে শুরু করে 4 কোটি টাকার পর্যন্ত একটা সিঙ্গেল প্রজেক্ট আমাদের কাজ করার সুযোগ হয়েছে। বাট 2024-এ এসে আমরা কিন্তু আবার মিড সেগমেন্টে নিয়ে চিন্তা করছি, বিকজ রিজন হচ্ছে এতদিন আমরা লাক্সারি সেগমেন্টকে প্রপার সাপোর্টটা দিয়েছি এবং তাদের লাইফস্টাইলে আমরা ভ্যালু অ্যাড করেছি, এবং তার থেকে অনেক বড় একটা পোর্শন বাদ রয়ে গেছে যারা এই মিড সেগমেন্ট নিয়ে চিন্তা করে, যাদের বাসাগুলো 1000 থেকে 2000 স্কোয়ার ফিটের মধ্যে, যাদের বাজেট 10 লাখ থেকে 20 লাখ টাকার মধ্যে। সো এই মার্কেটটাও অনেক বড়, এবং এদের লাইফে ভ্যালু অ্যাডিশন এখন সময়ের দাবি হয়ে গেছে, বিকজ তারা যখন ফেসবুক ওপেন করে, ইনস্টাগ্রাম ওপেন করে, এই রিলস ভিডিওগুলো আসতে থাকে তার মাথায়, এবং সে সব রিলস ভিডিও দেখে 4000-5000 স্কোয়ার ফিটের বাসা, এবং সে মনে করে তার এই 4000-5000 স্কোয়ার ফিটের বাসা যা দেখছে এইটা তার 1000 স্কোয়ার ফিটের বাসা ইনকর্পোরেট করবে, এবং দিস ইজ অ্যানাদার ডিজাস্টার। সে যেই ভিডিও দেখে কাজ শুরু করে, রিয়েলিটি কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এই মানুষগুলো অনেক বেশি সাফারিংস এর মধ্যে আছে, এবং এই সংখ্যাটা হাজার হাজার। এবং আই ডিসাইডেড এই মানুষগুলোর লাইফে ভ্যালু অ্যাড করা সম্ভব। আমি এই মানুষগুলো নিয়ে কাজ করা শুরু করছি ব্যবসা করার জন্য না ভাই, আমি এদের লাইফে ভ্যালু অ্যাড করতে চাই, এদের পারফরমেন্স বিল্ড করতে চাই, এদের ফ্যামিলি বন্ডিংকে রিএস্টাবলিশ করতে চাই। ফ্যান্টাস্টিক। এই জন্য আমি এই সেগমেন্টে নিয়ে কাজ করতে চাই। এবং আপনি শুনে অবাক হবেন, শুধুমাত্র গত মাসে, এটা ডিসেম্বর মাস, নভেম্বর মাসে 1,500-এর বেশি ক্লায়েন্টের লিড আমরা পেয়েছি যারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে চায়। আপনারা সবাই জানেন যে মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আমরা শুধু নভেম্বর মাসে 1,500-এর বেশি লিড পেয়েছি যারা ইন্টেরিয়র স্টুডিও দিয়ে তার বাসাটা নতুন করে রিবিল্ড করতে চায়। সো রিজন একটাই, আমরা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চাই, এবং এই জন্যই হচ্ছে ইন্টেরিয়র স্টুডিও আজকে অন্য কোম্পানির থেকে এত বেশি এগিয়ে গেছে, এবং মানুষের আস্থার জায়গাটাতে আমরা পৌঁছাতে পেরেছি। ভাই আমি এখানে না একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, যেহেতু ব্র্যান্ড না তখনই ব্র্যান্ড হয়ে ওঠে যখন তার সাথে আস্থা জড়িত হয়, নাম্বার 1। নাম্বার 2, আমার ব্র্যান্ড পজিশনিংটা অনেকে বুঝতে পারে না। সবাই যা করতেছে আমি তাই করব, তাহলে আমার পজিশনিংটা কোথায়? আর এই পজিশনিংটা একটা সুন্দর ব্র্যান্ড স্টোরির মাধ্যমে আপনি ফুটে দিচ্ছেন, সেইটা হচ্ছে আমি ভাইয়া ফ্যামিলির বন্ডিংটাকে আরো স্ট্রেনদেন করছি। আমি না, এই যে প্রথমে হচ্ছে আমার সেই জব লাইফের সেই মানুষটা, পরে বিজনেসে আসা, সেই স্ট্রাগলটা দিয়ে ম্যাচ করতেছিলাম। আমার প্রতিটা জায়গায় মনে হচ্ছিল ইউ আর জাস্ট টেলিং মাই স্টোরি, ইনশাল্লাহ আমিও এইদিকে হয়ে উঠবো, দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। আর যখন ভাই ব্র্যান্ডের চোখে দেখতেছি তখন মনে হচ্ছে ওয়াও,
দিস গাই নোজ হাউ টু বিল্ড আ ব্র্যান্ড, মাশাআল্লাহ। এক্স্যাক্টলি, দেখেন কোক এবং পেপসি দুজনই কোলা বিক্রি করে, হ্যাঁ বাট দুজনের ব্র্যান্ড পজিশনিং দেখেন। একদম। কোক কি করে? ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ, ফ্যামিলি, হ্যাপিনেস, 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 এই জিনিসগুলো দেখাচ্ছে। Pepsi, স্পোর্টস। এক্স্যাক্টলি। আচ্ছা মারুফ ভাই, আপনি একটু কষ্ট করে আমাকে যেটা হেল্প করবেন, আমাদেরকে হেল্প করবেন, আমাদের অডিয়েন্সের জন্য, যে ভাই যদি একদম স্টেপ বাই স্টেপ যদি প্রসেসটা বলতেন, যে যে চাকরি করতেছে বা বিজনেসে ঢোকার চিন্তা করতেছে, যেটা আপনি নিজেও চাকরি করেছেন, কোন কোন জিনিসটা একদম পয়েন্টস যে এগুলা মাথায় রেখে এইবার আমি আইদার বিজনেস করব বা করব না, যদি একটু ভাই Okay. বলতেন। জি নাম্বার 1, আমরা অনেকেই যেটা করছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে জি এন্টারপ্রেনারশিপকে, বিজনেস করাকে খুব বেশি গ্লোরিফাই করে ফেলতেছি। true. আসলে আমরা যদি অ্যাজ এ নেশন ওয়াইড চিন্তা করি বা সারা পৃথিবীর কথা চিন্তা করি, সো বিজনেস করা ভালো, বাট হুম। এত বেশি গ্লোরিফাই করার কিছু নাই এখানে। জি এটা একটা প্রফেশন, যেই মানুষটা জব করছে ডেফিনেটলি সেটাও একটা প্রফেশন। হুম। সো প্রত্যেকটা জিনিসকেই গ্লোরিফাই সমানভাবে হওয়া উচিত। ওকে। বাট আমরা এইখানে আসলে একটা ভুল কাজ করে ফেলছি। সেই হুম। ভুল কাজটা হচ্ছে মনে করছি বিজনেসটাই একটা গ্লোরিফাই হওয়ার মতো জিনিস, আর যারা চাকরি করছে এটা মনে হয় কিছুই না, এটা মনে হয় কোনো কাজই না। সো প্রথম কথা হচ্ছে এটা ভাবার কোনো সুযোগ নাই ভাই, বিকজ যারা বিজনেস রান করছে তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। হ্যাঁ। যারা আপনার আমার কোম্পানিতে কাজ হ্যাঁ, করছে হুম। তারাই কিন্তু আপনার আমার কোম্পানিকে বাঁচিয়ে রাখছে। হুম। আমরা হয়তো সামনে ফ্রন্ট এন্ডে থেকে তাদের পারফরমেন্স করতে হেল্প করতেছি, বাট তাদের কাজটাকেও কোনোভাবেই নেগলেক্ট করার সুযোগ নাই। Perfect. এবং সবাইকে কখনোই উদ্যোক্তা হতে হবে না, হুম। এবং উদ্যোক্তা হয়েই যে শুধুমাত্র মানি মেক করা যায় বিষয়টা তাও না। আচ্ছা। পৃথিবীতে অনেক ইতিহাস আছে যারা জব করেও অনেক ভালো টাকা ইনকাম করে, তাদের ফিনান্সিয়াল ফ্রিডম আছে, তারা হ্যাপি লাইফ লিড করে, সারা পৃথিবী ঘুরে বেড়ায় এবং দে আর ডুইং এক্সেলেন্ট। সো আপনি যদি মনে করেন আপনি জব করবেন, দিস ইজ অলসো ফাইন। আপনার কাজটাকে আপনি প্রপারলি করেন, পুরো প্যাশন দিয়ে করেন, এবং আমি বলবো 9টা 5টা মাথায় রেখে কাজ করেন না, ভালো লাগা থেকে কাজ করেন, ওইখানে পারফরমেন্স বিল্ডিং এর জন্য কাজ করেন। Yes. চোখ বন্ধ করে আপনি ভালো মানি মেক করবেন, ফিনান্সিয়াল ফ্রিডম আসবে এবং খুব অল্প টাইমেই আগিয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখেন, ম্যাক্সিমাম কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট দেখেন, এখন যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে লোকাল কংগ্লোমারেট দেখেন, দেখবেন মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে সিইও, 30 থেকে 35-এর মধ্যে হেড অফ এইচআর, 30 থেকে 35-এর মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে। হুম সেম এইজের অনেককেই দেখতে পাবেন তারা হয়তো ম্যানেজার হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, পিছনে পড়ে আছে। তার মানে কি, যে বড় হচ্ছে ডেফিনেটলি সে এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে। তারপর এই জন্যই কিন্তু সম্ভব 30 থেকে 35 বছর বয়সের মধ্যে তারা বড় কোম্পানিগুলোর লিডিং পজিশনে আছে। আর যারা এই টাইমের মধ্যে যেতে পারে না, ম্যাক্সিমামই তারা আর যেতে পারে না। সো এইখানে মেইন লার্নিংটা আমার যেটা মনে হয়, আপনি যাই কিছু করেন না কেন ভাই, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি আপনার কাজের প্রতি অনেস্ট থাকেন, ডেফিনেটলি আপনি ওখানে ভালো করবেন, সেটা ব্যবসা হোক আর চাকরি হোক। আর যদি আপনি চিন্তা করেন জবে আছেন, সুইচ করতে চান, চোখ বন্ধ করে আপনার নিজেকে 6 মাসের ফিনান্সিয়াল ফ্রিডম যাতে থাকে, ওই পরিমাণ টাকা পকেটে নিয়ে আপনার নামা উচিত। আমরা অনেকেই করি যে ওকে মারুফ ভাই ভালো করছে, সাজ্জাদ ভাই ভালো করছে, এ ভালো করছে, ও ভালো করেছে, আমি আউট অফ নো প্রিপারেশন নেমে পড়ি। ট্রাস্ট মি ভাই, আপনি সমুদ্র তলিয়ে যাবেন, বিকজ রিয়েল লাইফ এত সহজ না। এই পডকাস্টটা এরকম লাইটিং স্টুডিওতে দেখতে যত মানে স্মুথ লাগছে ভাই, আমার জার্নিটা তো স্মুথ ছিল না ভাই। যেমনিভাবে আমার জবের জার্নিটা স্মুথ ছিল না, অ্যাট দ্য সেম টাইম আমার বিজনেসের জার্নিও এত স্মুথ না। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল, ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি, বিকজ আপনাকে মাথায় রাখতে হবে আপনার সাথে আপনার ফ্যামিলিও ডিপেন্ড করছে আপনার উপরে। সো ওই জায়গাটার মাথায় রেখে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের ফিনান্সিয়াল প্ল্যানিং আপনার থাকতে হবে, এবং ডেফিনেটলি আপনি সময় করে নামবেন, এবং নামার পর আপনার মাথায় রাখা যাবে না যে বিজনেস ভালো না হলে আবার জবে ফেরত যাব। আপনি যদি চিন্তা করেন সেকেন্ড অপশন, আপনি কখনোই ব্যবসায় ভালো করবেন না ভাই। ফ্যান্টাস্টিক। প্ল্যান বি করেই তো দেয়ার ইজ নো প্ল্যান বি। আপনি বিজনেস শুরু করেছেন, আপনাকে এখানেই সাকসেস হতে হবে, এইখানে সাকসেস হওয়ার জন্য আপনার 5টা অপশন থাকতে পারে, সাকসেস অর সাকসেস, অপশন 2টা।
ইউ হ্যাভ টু বি সাকসেস অর ইউ হ্যাভ টু বি সাকসেস, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনি আবার জবে ফিরে যাবেন, কিচ্ছু করতে পারবেন না ভাই। কোনোভাবে যদি একবার ব্যবসা বন্ধ করে জবে গিয়েছেন, জীবনে জবে ভালো করবেন এবং জীবনের টপ পজিশনে যেতে পারবে না, সারা জীবনের একটা ব্যর্থতা কাজ করবে, নিজের প্রতি আস্থা কমে যাবে, কনফিডেন্ট কমে যাবে, পারফরমেন্স কমবেই ভাই। সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস, বিকজ আপনি সারা জীবনের একটা সিরিয়াস ডিসিশন নিচ্ছেন। এবং ডেফিনেটলি আপনি যে ব্যবসা করছেন শুধুমাত্র মানি মেক করার জন্য যাতে না হয়, এইটা যাতে সোসাইটির কোনো একটা প্রবলেম সলিউশনের জন্য হয় এবং যাতে ওইখানে মানুষের লাইফে ভ্যালু অ্যাড হয়। আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারলে বাই প্রোডাক্ট আপনি মানি মেক করবেন ভাই, তখন লাইফটা বিউটিফুল, যখন আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারতেছেন। সো আমি বলবো যারা জব করছেন ডেফিনেটলি আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, বাট ট্রাস্ট মি, বিজনেস করার জন্য এটা সাফিসিয়েন্ট না। বিকজ আপনি যখন বিজনেসে নামবেন তখন জানবেন আপনি কত কিছু জানেন না। সো প্রত্যেকটা জিনিস জিরো থেকে স্টার্ট করতে হবে। তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার রিলার্নিং অ্যাবিলিটি আছে কিনা। বিকজ আমরা জবে যেই প্র্যাকটিসগুলো করি সেটা জবের ভালো পারফরমেন্সের জন্য এনাফ, বিজনেসের ভালো পারফরমেন্সের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয়, ডিফারেন্ট মাইন্ডসেট থাকতে হয়, ডিফারেন্ট ওয়ার্ক প্ল্যান থাকতে হয়। সেম কাজটা আমি যেভাবে চিন্তা করি, অ্যাট দ্য সেম টাইম আমার কোম্পানির যে হেড অফ ডিপার্টমেন্ট আছে তার থিঙ্কিং প্রসেস ডিফারেন্ট, ঠিক আছে? সো এই জায়গাগুলো চিন্তা ভাবনা করে যদি কেউ বিজনেসে আসতে চায় ডেফিনেটলি ওয়েলকাম। বিকজ আমি মনে করি বাংলাদেশে যদি কেউ ব্যবসা করতে না পারে, পৃথিবীর অন্য কোথাও গিয়ে সে ব্যবসা করতে পারবে না। বাংলাদেশ ইজ এ প্লেস যেখানে বিজনেস করার জন্য মানে চমৎকার একটা প্লেস। যদি জিজ্ঞেস করেন কেন, আমি বলবো বাংলাদেশ এত ছোট একটা দেশ এবং আমি বাংলাদেশকে বলি 20 কোটি মানুষের দেশ। সো 20 কোটি মানুষ যদি ডেইলি খায় এবং ঘুমায়, যেই পরিমাণ টাকা রোল করে, এটিতে আপনি যে কোনো ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন, যেটা আপনি অন্য কোথায় পাবেন পৃথিবীর বলেন? আপনি কোথায় যাবেন? দেখেন জাপানিজরা বাংলাদেশে এসে ইনভেস্ট করছে, চাইনিজরা বাংলাদেশে ইনভেস্ট করছে, ওয়াই? আমাদেরকে কনজিউমার ভেবে। এক্স্যাক্টলি। সো দিস ল্যান্ড ইজ ফর বিজনেস। দ্যাটস ট্রু। এই হচ্ছে ব্যাপার। প্রবলেমটা আমার কাছে যেটা মনে হয় যে আরেকটা জিনিস যে আমি আসলে বাংলাদেশে ব্যাক করছি বিজনেসের জন্য। আমি কিন্তু বাংলাদেশে যখন ব্যাক করি পার্মানেন্টলি, আই ডিড নট নো হোয়াট আই এম গোনা ডু। যদি আমাদের ফ্যামিলি বিজনেস আছে, আমাদের এটা ওটা আসলে, বাট আই ওয়াজ লাইক আমি বিজনেস করবো, কি করবো আই ডোন্ট নো। লাইক আই ওয়াজ অলওয়েজ ক্লিয়ার অ্যাবাউট ওয়ার আই এম গোয়িং, হাউ আই এম গোয়িং, আই নেভার নো। সো এর মাঝখানে আসলে আমি এখনো জানি না, মানে আই জাস্ট নো এটা আমাকে করতে হবে। এবং আমি আপনাকে আজকে আমি বলতেছি লিটারালি, আমাকে একদিন বসেছিলাম, বিকজ একটা সময় আমাদের মানে গোল ছিল, মানে আমার নিজের কথা বলতেছি, আমার ফ্যামিলি সবাই বিজনেস করে, কিন্তু আমি চাকরি করার জন্য আমার ফ্যামিলি আমাকে পুশ করছে। তো আমার সিলিং ছিল যে আমি মাসে 1 লাখ টাকা করে কামাবো, দ্যাটস ইট। 1 লাখ টাকা যদি কামাই, এটা আমার জন্য সাকসেস, অনেক বড় সাকসেস। আমি একদিন পেপারে লিখি যে একটা অ্যামাউন্ট লিখি যে এইটা আমাকে কামাতে হবে। অ্যান্ড ওই সময় আমার কাছে মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। বিলিভ মি, আল্লাহর কসম বলতেছি ভাই, আমি যখন ওটা লেখছি আমি বলতেছি এটা তো আমি জীবনে চোখেও দেখিনি। অ্যান্ড দেন ইট হ্যাপেন্ড। এক্স্যাক্টলি। অ্যান্ড ওয়েন ইট হ্যাপেন্ড আমার কাছে নর্মাল লাগছে। হ্যাঁ, বিকজ এটা আমি করছি, তারপরে এটা আমি করছি, তারপরে এটা আমি করছি, তারপরে এটা আমি করছি। সো হাউটা না কিভাবে জানি না হয়ে যায়। হোয়াটটা আমরা ফিগার আউট করতে ভয় পাই। এখানে আরেকটা জিনিস, যেহেতু আমরা অনেক এন্টারপ্রেনার্সদের সাথে ডিল করি, দিনে রাতে ঘুমাইতে, উই টক উইথ এন্টারপ্রেনার্স, উই টক উইথ পিপুল যারা এন্টারপ্রেনারশিপে ঢুকতে চায়। একটা প্রবলেম ভাই কি জানেন, এই যেমন জিমে, আমি তো জিমে ধরেন 6 মাস ধরে জিম করতেছি, স্টিল তো মোটাই হয়ে আছি, রাইট? মোটা হয়েছে, কি জিম করলি তুই? জানেন ভাই, বলে না যে 6 প্যাক অ্যাবস আনতে হইলে এটা তোমার বলে যে ইট স্টার্টস ফ্রম ইউর কিচেন। আমি মনে করি 6 প্যাক অ্যাবস আনতে হইলে ইট ডাজন্ট স্টার্ট ফ্রম ইউর কিচেন, ইট স্টার্টস ফ্রম ইউর ব্রেইন। এইটা আমি এবার আমার মাথায় ঢুকছে যে আসলেই তো ইটস নট অ্যাবাউট, কারণ কি আমাদের একটা চিন্তা থাকে যে কি হয়তো অনেক বেশি ওয়ার্কআউট করলে ও অ্যাপস আসবে, হ্যান হবে, ত্যান হবে। ইটস নট অ্যাবাউট দ্যাট। আমি যখন আমার মাইন্ডসেট নিয়ে খেলার চিন্তা করলাম, আমার কোথায় প্রবলেম, কেন আমি বারবার করে ট্র্যাক লুজ করছি, আই ফিগার্ড আউট আমার মধ্যে একটা ডিফিটিং অ্যাটিটিউড আছে, যে আমি যদি আজকে বেশি কিছু খেয়ে ফেলি, তখন আমি পুরো গিভ আপ করে তারপর আমি আস্তে আস্তে ভিশিয়াস সাইকেলের মধ্যে ঢুকে যাই আর কি। দেন আমি চিন্তা করে আমার মাইন্ডসেটের প্রবলেম। দেন আই স্টার্টেড ওয়ার্কিং, লাইক এই যে আমি কিছু কাউন্সেলিং নেই, কিছু জায়গায় আমি কথা বলি। সো লাইক
যেখানে যে ট্রিটমেন্টটা দরকার সেই জিনিসটা আমাদের আসলে দরকার, কিন্তু আমরা হয়তো অন্য ভয় জায়গায় পাই না, করি বা আমরা। অন্য জায়গায় রং Exactly. মানুষকে জিজ্ঞেস করতেছি যে সেই ফ্রিকোয়েন্সি, একজনকে যে বললাম same ভাই thing আমার এই সমস্যা, ও আমারও তো একই সমস্যা, মূল প্রবলেমটা হচ্ছে আমরা কোনো আমারও তো একই সমস্যা। রুটটা খুঁজে পেতে আমরা ভুল করি। ব্রো, আমরা না, উই নেভার আস্ক দ্য এক্সপার্টস, এক্স্যাক্টলি। উই আস্ক আওয়ার ফ্রেন্ডস আশেপাশে। আমি আপনাকে বলতেছি, আমার I always tell this to my যারা আমার আশেপাশে মানুষজন আছে, they know that I wasted my 20s. I cannot wasted my 30s. I always thought I was lazy. I always thought I was indisciplined. আমি এই বছরে ডিসকভার করছি I have ADHD. I have anxiety. I did not know this. I always thought I had problems. আমার কোনো আমি নিজে সমস্যা আছে, অলস, হ্যাঁ আমি অলস, বিকজ আমাকে সোসাইটি বলছে তুমি অলস। এক্স্যাক্টলি। I swear to it, I'm going to talk about this maybe in another episode. আজকে সেটা নিয়ে ডিটেইলস বলবো না, বিকজ তো অ্যান্ড বিলিভ মি ভাই, এটা যখন আমি ক্র্যাক করে ফেলছি, আজকে আমি ভোর 4:30টার সময় ঘুমছি, Solve করা অটো কত সহজ। 4:30টার সময় ভোরবেলা উঠছি, গতকালকে 6টার সময় উঠছি, জিমে যাইতে হবে। ইটস অল দ্য মাইন্ডসেট, asking the right people, going for the random, আমি আমার কলিগকে জিজ্ঞেস করবো না কাকে জিজ্ঞেস করবো, এই জিনিসটা আমরা সবচেয়ে বড় ভুল করি। উই ask the wrong people. আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের জাতিগতভাবে আমাদের একটা বদ অভ্যাস আছে জি, যে আমরা প্রত্যেকেই মনে করি আমরা সব জানি। আমি পলিটিক্স বুঝি, আমি মেডিসিন বুঝি, আমি বিজনেস বুঝি, আমি ফিজিক্স বুঝি, কেমিস্ট্রি বুঝি, বায়োলজি বুঝি, আর্ট বুঝি, ফিল্ম বুঝি, মিডিয়া বলি, আমাকে যা জিজ্ঞেস করেন আমি সবই জানি। দ্যাট ইজ অ্যাবসোলিউটলি রং। লাস্ট আপনার মনে আছে কিনা, আমরা যখন চায়না ভিজিট করলাম, আমি একটা জিনিস খেয়াল করেছি, চায়নার মানুষগুলো খুব প্রিসাইজ। তারা প্রত্যেকে যেই ইন্ডাস্ট্রিতে কাজ করে ওই ইন্ডাস্ট্রি নিয়ে তারা অনেক এক্সপার্ট, এবং ওই ইন্ডাস্ট্রির বাইরে তাদেরকে অনেক ছোট বিষয় নিয়ে জিজ্ঞেস করলেও তারা জানে না। এবং আমি ডিসকভার করলাম দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। আমাকে সব কিছুর মাস্টার হওয়ার দরকার নাই, এবং আমরা সব কিছুর মাস্টার হয়ে যাই, এই জন্য মার্কেটে এত মিস ইনফরমেশন বিলিয়ে যাই আমরা। সো এবং আমরা যেটা কোনো কিছু হলেই যে কারো কাছে জিজ্ঞেস করি, এবং যে যেটা অ্যান্সার করে ওটাই আবার অ্যাপ্লাই করা শুরু করি আমরা। দ্যাট ইজ অ্যাবসোলিউটলি রং। ডেফিনেটলি আমাদের লাইফে অনেক প্রবলেম আছে, এবং যে কোনো প্রবলেমের জন্য আমরা ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি এক্সপার্ট কে আছে তার কাছে যাওয়া উচিত। এবং আমরা আরেকটা প্রবলেম হচ্ছে আমরা টাকা দিয়ে কোনো পরামর্শ নিতে চাই না, আমরা সকল পরামর্শ ফ্রি পেতে পছন্দ করি। এই জন্য আরেকটা ডিজাস্টার হয়ে যায়। ফ্রি পরামর্শ যেহেতু নেই, আসলে ফ্রি পরামর্শটা ম্যাক্সিমাম কেসেস ভুল থাকে। এবং আমরা আরেকটা ভুল করে থাকি, লেটস আমি ব্যবসা করতে চাচ্ছি, হ্যাঁ, সো আমি আমার আশেপাশের মানুষগুলোকে জিজ্ঞেস করি যারা হয়তো চাকরি করছে অথবা যারা ব্যবসা করছে বাট তারা এখনো সাকসেসফুল হয় নাই। সো আমি এমন মানুষের পরামর্শ নিয়ে ওই পরামর্শটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে যাই, আরেকটা নতুন ডিজাস্টার ডেকে আনি। সো এই কাজগুলো করা যাবে না। প্রত্যেকটা জায়গায় স্পেশালিস্ট খুঁজে বের করতে হবে এবং তাদেরকে পেমেন্ট করে তার কাছ থেকে সার্ভিসটা নিতে হবে। কেবলমাত্র তখনই সম্ভব প্রপার ইনফরমেশন, প্রপার সাপোর্টটুকু পাওয়া। I absolutely agree with you. যে জায়গাটা বললেন যে ফ্রি পরামর্শের যে জায়গাটা, Exactly. এখন অনেকে বলছে ভাই আমার কাছে তো টাকা নাই, সো আমি বলছি ভাই টাকা কোনো ইস্যু না। যারা বলে যে টাকা নাই এই জন্য এটা করতে পারছি না, টাকা নাই ব্যবসা শুরু করতে পারছি না, টাকা নাই এটা করতে পারছি না, এক্সকিউজ, ট্রাস্ট মি, সে দেখেন যে এই ছেলেটা বলছে আমি তো স্টুডেন্ট, টাকা নাই কিভাবে ব্যবসা শুরু করব, ঠিকই দেখেন ওই ছেলেটাই 31 ডিসেম্বরে এসে সে পুরো রাত কক্সবাজার গিয়ে কাটাবে, পুরো রাত সে সোনারগাঁ শেরাটনে এসে তখন কিন্তু 15,000 টাকা টিকিট কিনে যাবে। সো বিষয়টা হচ্ছে টাকা কখনোই কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনি যেটা বললেন মাইন্ডসেট, আপনি কিভাবে চিন্তা করছেন, আপনি আপনার ক্যারিয়ারটাকে কোথায় নিয়ে যেতে চান। সো এই ভিশনটা যদি ক্লিয়ার থাকে, এই মাইন্ডসেটটা যদি ক্লিয়ার থাকে, এবং আপনি যদি আপনার নিজের কাছে অনেস্ট থাকেন। আমরা আসলে মানুষের কাছে অনেস্ট হতে চাই ভাই, কোনো দরকার নেই মানুষের কাছে আপনার অনেস্ট হওয়ার কোনো দরকার নেই। আপনি শুধু নিজের কাছে অনেস্ট থাকেন, লাইফ উইল বি চেঞ্জড ভাই। নিজের কাছে অনেস্টি বলতে কি বোঝাই? নিজের কাছে অনেস্টি বলতে বোঝাই আপনার আজকের যে 24 ঘন্টা সময় আছে এইটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করেন না। দেখেন আপনার পারফরমেন্স কোথায় চলে যায়। আপনার যে ফ্যামিলি মেম্বাররা আছে যারা আপনার উপরে ডিপেন্ড করছে, তাদের জন্য ভালো কিছু চিন্তা করে আপনি একটু এক্সট্রা আওয়ার কাজ করেন না, দেখেন আপনার লাইফটা কোথায় চলে যায়। সো এই নিজের কাছে অনেস্ট থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা মানুষের কাছে অনেস্ট থাকতে চাই ব্রাদার।
শো অফটা বেশি পছন্দ করি। আপনি আমাকে কতটুকু ভালো বলবেন এটা নিয়ে আমি খুব অরিড, বাট আমি নিজে কতটুকু ভালো এটা নিয়ে অরিড না। আমি একা ঘরে বসে কত উল্টাপাল্টা কাজ করি এটা নিয়ে আমি অরিড না। আমি একা কতটুকু মিথ্যা বলছি এটা নিয়ে অরিড না, বাট আমার ওই মিথ্যাটা শুনে আপনি আমাকে প্রেজ করছেন এটা নিয়ে আমি মানে গর্বে গর্বিত হয়ে যাচ্ছি। দরকার নাই ভাই, নিজের কাছে যদি আমরা অনেস্ট হতে পারি লাইফ চেঞ্জ হয়ে যাবে ভাই। এবং এইটা হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় মানে ইনোভেশন হতে পারে যদি আপনি নিজের কাছে নিজে অনেস্ট হতে পারেন। দ্যাটস ইট। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মানে মনে হইতেছে যে এটাকে যদি পার্ট 2 করে আরেকটা করা যায়, আপনারা যদি চান ভাইয়াকে আবার আমরা প্লিজ ডু লেট আস নো, কারণ আমার কাছে এত এত মানে মানে বার্নিং কোয়েশ্চেনস ডিসকাশনস, আমারও অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে। ইট ইজ নো মোর অ্যাবাউট ইন্টেরিয়র ডিজাইন। না না না, this is more about even it's not only about business ভাই, it's about life. It's about life, it's about taking মানে charge of your life, because আপনি আপনার লাইফের টেক মানে চার্জ ট্যাগলাইন অলওয়েজ ইউজ করি। একটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, এটা একদম আমি স্টুডেন্ট লাইফ থেকে এটা আমি অলওয়েজ বলি লাইফ ইজ বিউটিফুল। আরেকটা ব্যবসা শুরু করার পর থেকে আমি যেটা বলি ডিজাইন ফর লাইফ। আমি মানুষের লাইফটাকে ডিজাইন করার ট্রাই করি, নট ইন মানে বাসার ডিজাইন, মানুষের লাইফটাকে ডিজাইন করার ট্রাই করি। সো ডেফিনেটলি লাইফ ইজ বিউটিফুল যদি আমি আমার লাইফটাকে প্রপারলি ডিজাইন করতে পারি। অ্যামেজিং। আর আমার কাছে মনে হয় যে কি আরেকটা জিনিস আমি হয়তো অ্যাড করতাম, যে ওই যে জাম্পটা দেওয়ার জন্য যে এটা করব ওটা করব, বিলিভ মি এখন এই দুনিয়াতে সবচেয়ে বেশি স্কেরসিটি হচ্ছে কারেজ। এক্স্যাক্টলি। ব্রেইনলেস ওয়ান রে এখন পারবে নাকি কারেজ মানে প্রত্যেকটা যারা সাকসেসফুল হইছে আমি বলবো যে কি courage ছাড়া was not possible. This was not possible without courage. Nothing was possible. আপনার এটা পসিবল ছিল না, রাইট? ইটস অল অ্যাবাউট দ্যাট কারেজ, এন্ড ইটস অল অ্যাবাউট যে হ্যাঁ ভাই আমি হারতেও পারি, আমি জিততেও পারি। এই কারেজ নেই ভাই, আমি হারার জন্য রেডি আছি। এক্স্যাক্টলি হারতে পারি, হারাটা আমি নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো, গো হেড। তাই বলে থামবো না। হেরে যাওয়াটা ইটস আ পার্ট অফ সাকসেস, বিকজ হেরে যাওয়ার তো এটা কোনো এন্ড না। ওকে, হেরে যাওয়া কোনো এন্ড না, ইটস আ প্রসেস, ইটস আ পার্ট। সো আপনি যখন একটা বেটার ভিশনের দিকে আগাবেন, ছোটখাটো মিস্টেক হবে, ছোটখাটো ভুল হবে, এই ইমপ্রুভমেন্ট গুলো করে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করবেন। দ্যাটস ইট। আমার কাছে ভাই মানে এত জমতেছে, আই এম গেটিং গুজবাম্পস। মানে আমি যদি এটা কন্টেন্টের জায়গা থেকে চিন্তা করি, হেরে যাও যেটা আপনি বলছেন, হেরে যাও ইজ জাস্ট এ পার্ট অফ প্রসেস সাকসেস হওয়ার আগে। ব্যাপারটা এরকম, যখন আমরা ভিডিও বানাই বা আমরা যদি আমার কন্টেন্টের জায়গা থেকে বলি, যে আমরা যখন কোনো কন্টেন্ট বানাইতেছি, কোনো কন্টেন্ট ভালো হয়, কোনো কন্টেন্ট খারাপ হয়। খারাপ কন্টেন্ট মানেই কি আমি কন্টেন্ট ক্রিয়েশন বাদ দিয়ে দিব? নো। খারাপ কন্টেন্ট মানে এই কন্টেন্ট চলবে না বাবা, তুমি আরেকটা কন্টেন্ট ট্রাই করো। ব্যাপারটা এইটা তোমার জন্য না, তুমি অন্যটা ট্রাই করো, অন্যটা ট্রাই করো, অন্যটা ট্রাই করো, কিন্তু কন্টেন্ট ছাড়া যাবে না। এই সেম ফিলোসফি বা সেম প্রিন্সিপাল আমি দেখছি ভাই বিজনেসের জন্য খুব। তার মানে সব জায়গায়, তার মানে এটা সব জায়গায় কোনো পার্টিকুলার বিজনেসে কোনো প্রবলেম নাই। প্রত্যেকটা বিজনেস করে কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে, কেউ পারছে না। তার মানে যে পারছে না তার আইডেন্টিফাই করতে হবে আর কোন কোন ওয়ে আছে যাতে এই বিজনেসটাই ভালো করা যায়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি, আজকে আমি ঝালমুড়ির ব্যবসা করছি, 3 মাস ট্রাই করছি, ভালো হচ্ছে না। কালকে সিঙ্গারার ব্যবসা করছি, ওটা 3 মাস করছি, ভালো হচ্ছে না। পরশুদিন আমি মগের ব্যবসা করছি, তারপরের দিন গার্মেন্টসের ব্যবসা করছি, তারপরের দিন এসে পডকাস্ট করছি, কোনোটাই ভালো হবে না ভাই। ট্রাস্ট মি, আপনি এক ঝালমুড়ি নিয়ে পড়ে থাকেন, ঝালমুড়ি বেচে আপনি কোটি টাকা ইনকাম করবেন, ক্র্যাক করে ছাড়বে। এক্স্যাক্টলি, বিকজ আপনি করতে করতে তো বেস্ট ঝালমুড়িটাই বানাবেন। মানুষ কেন খাবে না? বিকজ মার্কেটে তো মানুষ ঝালমুড়ি খায় ভাই। ইন্ডিয়াতে আছে না চা বেচে, চাওয়ালা না? এক্স্যাক্টলি, বাংলাদেশে আছে, বাংলাদেশে আছে। গুলশান এক ভদ্রলোক আছে, সে ডেইলি 1-1.5 লাখ টাকা চা বিক্রি করে। আপনি কোথায় আছেন? যাই হোক, এনিওয়েজ মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আজকে আমাদেরকে এত সময় দিয়েছেন। আই রিয়েলি হোপ, এবং আপনারা জানাবেন যে আপনারা আসলে কি, আমি জানি ওয়্যার শুড আই লুক, নতুন একটা স্টুডিও তো সব অন্ধকার লাগতেছে, বাট আমি জাস্ট তাকাইতেছি। প্লিজ আপনারা হইতেছে, আমি আপনার লিঙ্কসগুলো সব দিয়ে দিব। আপনিও ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং অনেক কিছুই আপনি ওখানে অ্যাক্টিভ আছেন, সেটা আমি লিঙ্কস দিয়ে দিব। আমি জাস্ট এন্ডিং একটা কথাই বলতে চাই, যে যেখানে আছি না কেন, যারা জব করছি, আমার নিজের জবের প্রতি অনেস্ট হই। ট্রাস্ট মি, আপনি আপনার জবে ভালো করবেন। যে ব্যবসা করতে চান, সে আপনার ব্যবসার প্রতি অনেস্ট হন। ট্রাস্ট মি, আপনি ভালো করবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিশ্রমী হইতে হবে, সেটা জব হোক, ব্যবসায় হোক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে অনেস্ট হইতে হবে, সেটা ব্যবসায় হোক, জবে হোক। এবং আপনারা যারা
বিজনেস নিয়ে চিন্তা করছেন, যে কোনো প্রয়োজন আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করবেন, আমি অলওয়েজ অ্যাভেলেবেল আপনাদেরকে সাপোর্ট করার Wow. জন্য। অনেক এবং বড় আপনাদের responsibility। আপনাদের কারো যদি কোনো ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড পরামর্শ প্রয়োজন We know হয়, who to talk. আমি অ্যাবসলিউটলি ফ্রিতে আপনার টুসেন পডকাস্টের অডিয়েন্সদের জন্য আমি ফ্রিতে বিনামূল্যে পরামর্শ দিব। Are you Trust serious? me, Are you আমি serious? ফ্রিতে আপনার অডিয়েন্সদের জন্য বিনামূল্যে কনসালটেন্সি দিব। এটা এটা আমি কিন্তু ওয়াও, দ্যাট মিন্স Exactly. আ লট। বিকজ আমি আচ্ছা। এই পডকাস্ট আপনারা ইনভাইট করেছেন, আমি এসেছি মানি মেক হ্যাঁ। করার জন্য না, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য। সো আমি এখানে যেহেতু এসেছি আপনার অডিয়েন্সদের লাইফেও ভ্যালু অ্যাড করতে চাই। আদারওয়াইজ তারা যে এই 20 মিনিট 30 মিনিট বা আধা ঘন্টা ধরে এই পডকাস্টটা দেখলো, এটা আউটকাম কি? আমি যদি কারো ইন্ডিভিজুয়াল পার্সোনাল লাইফে মিনিমাম ভ্যালু অ্যাড করতে পারি, তাহলেই তার এই যে 30 মিনিট সময়ের ভ্যালুটা যদি দিতে পারি, কেবলমাত্র তখনই আমি মনে করব। আই জাস্ট ওয়ান্ট টু নো, ইউজুয়ালি আপনি কনসালটেশনের জন্য কত নিতেন? আমাদের মিনিমাম কনসালটেন্সি ফি 1.5 লাখ টাকা। ওকে, ক্যান উই এডিট দ্যাট পার্ট অ্যান্ড যে এভাবে বলে যে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন আর ওই 50% আমি আর নাফিস রেখে দিব। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ, এভরিওয়ান ফর আলহামদুলিল্লাহ। ওয়াচিং টুডেস এপিসোড। আমি সাজ্জাদ কাজকে করব ফ্লোর দিয়ে নিয়ে, সাজ্জাদ সরি, সো সাজ্জাদ আউটরোটা তুই দে প্লিজ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস এপিসোড। ইনশাআল্লাহ এরকমই ভ্যালুয়েবল আরো এপিসোড নিয়ে সামনে Yes. আসবো। দেখা হবে পরের এপিসোডে। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বাই বাই।